Booth FM. The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি সাথে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বুথ এফএম। আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেল, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, এবং একটু টেকনিক্যাল কিছু ঝামেলা ছিল, দ্যাটস ওয়াই একটু দেরি হয়ে গেল। যাই হোক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো ছিলেন। লাস্ট উইকে আমরা একটু স্পেশাল এপিসোড করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং আজকে আবারও রেগুলার এপিসোডে ফিরে এসেছি। আপনাদের অনেকেরই অনেক ধরনের কথা আছে সেটা নিয়ে, তবে কেমন লেগেছে সেটা খুব বেশি যে জানতে পেরেছি তা না, মোটামুটি মানে দু একজনের কাছ থেকে জানতে পেরেছি, কেউ বলেছেন যে ভালো লেগেছে, এবং বেশি মানে খারাপ এই পর্যন্ত আমি পাইনি আর কি। তারপরেও আপনারা জানাবেন অবশ্যই কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলো আপনাদের কাছে, এবং আমরা মাঝে মাঝে এরকম এক্সপেরিমেন্ট করতে পারি কিনা। আমাদেরকে শুরুতেই জানিয়ে দিন, জানিয়ে দিচ্ছি কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। যদি আমাদেরকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সরাসরি আপনাদের অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং অডিও ক্লিপ পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে রেকর্ড করতে হবে আপনার ফোন বা যে কোনো ডিভাইস দিয়ে, এবং রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আপনার পাঠিয়ে দিতে হবে আমার কাছে অ্যাটাচ করে আপনার মেইলের সাথে। যাই হোক, আমরা চলে যাব এখন আমাদের ঘটনা, তবে তার আগে আমাদের ফেসবুকের অ্যাড্রেস দিয়ে দিই। আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে, একটা হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhuthfm.russell। আজকে আমি একা আছি, সো দ্যাটস ওয়াই আজকে পোস্ট সবকিছু একটু দেরি হয়ে যাচ্ছে, অ্যান্ড আমরা এখন ঘটনায় চলে যাব। আমি আজকে শুরুতেই শুরু করতে চাই বাবু ভাইকে দিয়ে, এবং তারপরে আমরা আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক, অ্যান্ড আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। হ্যাঁ রসুল ভাই, এই কাহিনীটা হচ্ছে একজন ডাক্তারের। উনি বাংলাদেশের একটা পুরনো, মোটামুটি বেশ পুরনো একটা হসপিটালে আর কি, মেডিকেল কলেজে জব করেন আর কি। অ্যান্ড ওই সময় উনি আপনার ওখানে কর্মরত ছিলেন, এবং প্রথম দিকে আর কি ওনার লাইফের ফার্স্ট দিকের আর কি এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা, যাই হোক, উনি একদিন ওখানে আপনার কাজ করছিলেন, উনি ডিউটিতে ছিলেন আর কি। তখন রাত হয়ে গেছে, আপনার মানে রাত প্রায় 8টা-9টা বাজে এরকম আর কি। ওনার নাইট শিফটে কাজ পড়েছিল আর কি। তো উনি যখন কাজ করছেন, ওই যে এটা ছিল উইংটা, যে উইংয়ে উনি বসতেন, সেই জায়গাটা বেশ নীরব। আচ্ছা, এবং তেমন কেউ ছিল না। তো উনি বলছেন যে বেশ উইন্ডি একটা নাইট, বেশ বাতাস চলছে এরকম সময়, তো বেশ শব্দ হচ্ছে। উনি শব্দগুলোকে আসলে নর্মাল শব্দই মনে করেন, ডাক্তাররা এসব ব্যাপারে খুব একটা আগ্রহী না সম্পর্কে। তো যাই হোক, তো উনি বসে আছেন। তো উনি হঠাৎ করে মনে হলো যে ওনার এখানে কেউ দাঁড়িয়ে আছেন, মানে দরজাটা যে আছে ওনার, ওই দরজার ওপাশে। আচ্ছা, তো উনি ওনার যেই ছিল আর কি অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম ধরে বললো যে, দুইবার ডাক দিল, দেখলো যে কোনো কথা আসছে না। তো উনি এরপর বেরিয়ে যে ওই দরজাতে উকি দেন, দেখেন কেউ নাই। উনি ভাবলো যে কিউরিয়াস কেউ নাকি এখানে, উনি আবার যে বসলেন। তো একটু পরে ওনার মনে হচ্ছে যে দরজার ওই পাশে কেউ আছে, কেউ সাউন্ড করছে আর কি একটা। আচ্ছা, তো তখন উনি মনে করছেন যে আসলে ব্যাপারটা কি। আর মহিলা মানুষ, বেশ আগের সময়, ওই সময় আর কি একটু ভয় পাওয়াটা স্বাভাবিক। এখন কিন্তু ডেজ যতদিন পার হচ্ছে রাসেল ভাই, মানুষের টাফ হয়ে যাচ্ছে, তো তখন টাফনেসটা এতটা ছিল না। তো উনি একটু ভয় পেলেন, লৌকিক ভয় পেলেন আর কি, অলৌকিক কিছু না। তো উনি দরজার বাইরে, মানে ওই দরজাটা পার হয়ে উকি দিলেন, দেখলেন যে কেউ নেই ওই পাশে। তো উনি এইবার করিডোর ধরে একটু হেঁটে গেলেন সামনে, দেখার জন্য এটা ঘটনাটা কি। মানে পুরো একটা শূন্য করিডোর, এখানে জাস্ট বাতাস চলছে, পর্দা উঠছে, আর কিছুই না। তো হেঁটে হেঁটে উনি যখন যাচ্ছেন, তো উনি ওই দেখলেন যে সিঁড়ি আর কি, নিচে গেছে আর উপরে গেছে, দুইটা সিঁড়ি। দেখলেন ওই সিঁড়ির কোনায় মনে হচ্ছে কে একজন বসে আছে, লাইক বসে দুই হাত জোর করে বসে থাকলে যেরকম, এরকম একটা মানুষের মতো, বেশ মনে হচ্ছে একটা মানুষ, কিন্তু ছায়া ঘেরা আর কি, জায়গাটা দেখা যাচ্ছে না ঠিক মতো, আলো অন্ধকার টাইপের বসছে। তো উনি বললেন, এই কে এখানে, কে ওখানে, কে তুমি, কে এখানে, এবার ডাকতেছে। উনি কোনো শব্দ করছে না।
তো উনি আরেকটু হেঁটে গেলেন দেখার জন্য যেটা কি কোনো রোগী বসে আছে এখানে নাকি কেউ মানে আছে তো হাসপাতাল অনেক সময় উল্টাপাল্টা মানুষ উঠে আসে। আচ্ছা, তো উনি কিছুটা উঠে গেলেন, দেখলেন যে ওখানে কেউ নাই। আচ্ছা, এবং উনি দেখলেন নেক্সট যে ল্যান্ডিংটা সেই ফুলের একটা মানে গাছের মতো ছিল টপ, সেটা পাশে আবার ওরকম বসা। আচ্ছা, তো এইবার উনি কিছুটা মানে ভয় পেলেন ব্যাপারটা নিয়ে, যেটা কেমন কথা যে একটু আগে দেখছে নাই, আবার উপরে সিঁড়িতে বসা। তো উনি জিনিসটাকে অনেকটা মনে করলো যে অনেকটা ওনার কি কোনো মানে হেলুসিনেশন হচ্ছে কিনা জিনিসটা, আচ্ছা, 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 এরকম চিন্তা করলো। তো এইটা থেকে একটা উনি সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজছেন সব সময়। উনি চিন্তা করছে যে আমার কি কোনো হেলুসিনেশন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। উনি তার কিছুদিন আগে এরকম একটা রহস্য উপন্যাস পড়েছিলেন, তো ওইটা নিয়ে ওনাকে আরো একটু টাচ করে গেছে জিনিসটা নিয়ে। তো এর মধ্যে উনি খেয়াল করলো যে ওই উপর থেকে ওনার নাম যে ছিল, ওনার নাম ছিল শোভা আর কি। তো ওনার নাম ধরে কেউ ডাকছে উপর থেকে, এবং নামের আগে ডক্টর কথাটা আছে, এবং একটা নারী কণ্ঠের মানে এরকম ডাক। আচ্ছা, এবং ওনার কাছে বেশ লাগলো যে মানে ওনার নাম ধরে বলছে ডাক্তার শোভা এরকম। তো উনি বেশ কিউরিয়াস মানে ভয় পেলো আর কি জিনিসটা নিয়ে, যে এইভাবে ডাকছে, কে ডাকছে আমাকে, নাম ধরে ডাকছে উপরে। এবং উনি তখন ওই নামের ডাকার সাথে সাথে হেঁটে হেঁটে উনি সিঁড়িতে উঠছেন। আচ্ছা, এরকম উনি সিঁড়িতে উঠতে উঠতে যেটা করলেন যে ওই যে হসপিটালে যে উপরে যে ছাদ, উনি কিন্তু ছাদে পৌঁছায় গেছেন। আচ্ছা, এবং ছাদে পৌঁছায় দেখলেন যে ছাদের মধ্যে মনে করেন যে বেশ আলো আধারি, লাইট ওখানে নাই খুব একটা। এবং দেখলো যে ওই ছাদের কোনায় একটা মহিলা দাঁড়ায় আছে। আচ্ছা, এবং মহিলাটা যে দাঁড়ায় আছে, মহিলাটা ওনাকে দেখে ডাকলো। আবার ডাক দেওয়ার পরে উনি যখন আরো কাছে গেছে, মহিলাটা আস্তে করে ওই ছাদের কোণা থেকে নিচে পড়ে গেল। উনি টক করে উঠলো, মানে ওনার বুকের ভিতরে যেটা মানুষ জলজন্ত ভাবে পড়ে যায় চোখের সামনে। তো উনি করলেন কি, দৌড়ে প্রায় কর্নারে গেলেন, রেলিং এর কর্নারে, এবং যে দেখলেন ওখানে কেউ নাই। আচ্ছা, নিচেও কিছু নাই, ইটস লাইক মানে পুরাই একটা শুনশান একটা জায়গা। এবং ওনার সাথে সাথে পুরো ঘুসবাম হয়ে গেছে, পুরো শরীরে দাঁড়ায় গেছে। তো উনি নিচে চলে আসলো হেঁটে হেঁটে, এবং প্রচন্ড ভয় পাইছে ওই জন্য। এখন তিনি ভয় পাচ্ছেন, এখন জিনিসটাকে কি মানে এখন কি অন্যভাবে দেখার চেষ্টা করছেন নাকি? এখন না, উনি ঘটনার পরে একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি যেদিন ফিরে আসেন নিচে, তো উনি ওনার মেডিকেল লাইফের বেশ কিছু ঘটনা উনি বলতে বলতে এটা বলেছেন আর কি একটা। তো উনি যখন ফিরে আসেন, ফিরে এসে রুমে আর কি উনি আর ওদিন কাজ করতে পারেন না, খুব খারাপ ফিল করে বাসা যায়। এবং রাতের বেলা উনি ঘুমায় যান। ঘুমায় যাওয়ার পর উনি স্বপ্ন দেখতেছেন যে ওনাকে একটা রোগী বলতেছিল, একটা মহিলা এরকম ছিল, আসছিল চিকিৎসার জন্য। বলছে যে আমাকে মানে ওরা মানে খুব অসুস্থ ছিল আর কি মহিলা, তার মানে একটা লেবার হয়েছিল আর কি। লেবারের পরে তিনি মানে মানে এটা কি বলা হয়, পোস্ট লেবার সিচুয়েশন। তো ওনাকে বলছিল যে মানে আমাকে ইঞ্জেকশন দিয়েন না, আমি ইঞ্জেকশন দিলে আমি হয়তো বাঁচবো না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু উনি ওনার রেসপন্সিবিলিটি ছিল বা ওনার কাজ ছিল এটা উনি করছেন ইঞ্জেকশনটা, কারণ ওইটা দিতেই হতো আর কি। দেওয়ার পর ওই দিন রাত্রে রোগীটা মারা যায়। ঠিক আছে, এবং উনি স্বপ্নে দেখতেছেন রাত্রেবেলা যে ওই রোগীটা তাকে বলছে যে আপনাকে আমি বলেছিলাম যে আমাকে ইঞ্জেকশনটা না দিতে, আপনি ইঞ্জেকশন দেওয়াতে আমি মারা গেছি। আচ্ছা, এটা উনি স্বপ্নে দেখছেন আপনি আমাকে কেন এই কষ্টটা দিলেন, আমাকে কেন কষ্ট দিলেন। আচ্ছা, তো উনি ঘুম থেকে ঠক করে উঠে পড়েন, উঠে পড়েন। উনি চিন্তা করেন যে আসলে জিনিসটা কি ঘটছে, এটা কি আমার মনের কোনো অপরাধ বোধ, কারণ আমি তাকে যেটা দিছি সেটা দ্যাট ওয়াজ মেন্ট টু বি, এটা একটা মানে ইট ওয়াজ এ ট্রিটমেন্ট। এবং তাকে ডাক্তার, আরো সিনিয়র ডাক্তার, উনি তো নতুন অ্যাপয়েন্টেড, ইটস নট হার জব, উনি জাস্ট অর্ডার পালন করছেন। তো এটা কেন হলো? তো উনি বলছে যে এরপর থেকে ওনার কাছে মানে প্রায় মনে হতো যে কেউ ওখানে মানে ওই সিঁড়িটাকে উনি এড়ায় চলতো, যে ওই জায়গাটাতে কেউ একজন ওনাকে হুইসপার করতো আর কি, এরকম ওনার কাছে লাগতো সবসময় মনে হতো। আচ্ছা, উনি কি শেষ পর্যন্ত এই ব্যাখ্যাতেই ছিলেন যে ওনার এই জিনিসটা আসলে অপরাধ বোধ থেকে, অনুশোচনা বোধ থেকে হচ্ছে? ওনার নিজের মধ্যে মনে হয়, বাট উনি বলে যে দ্য এক্সপিরিয়েন্স হি হ্যাড দ্যাট ডে, বলে আমি পুরোপুরি একটা মানে রিয়েল স্টেটেই ছিলাম, ওখানে এমন কোনো স্টেট ছিল না যে আমার এরকম কোনো হ্যালুসিনেশন হবে বা সামথিং লাইক দ্যাট। আই ওয়াজ ইন দ্য রিয়েল স্টেট, মানে আমি একদম বাস্তবেই ছিলাম। সো সামথিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, এবং উনি কিছুটা মানে প্যারানর্মাল জগতে বিশ্বাস করেন আবার করেন না, উনি শুনে থাকেন। উনি আরো কিছু আমার এরকম ঘটনা বলেছিলেন ওনার লাইফে, এরকম যেমন উনি মানে এরকম মানে উনি ওনার লাইফে দেখেছেন যে অপারেশন থিয়েটারে রোগীকে উনি খেয়াল করেছে, ওনার মনে হয়েছে যে হি স সামথিং লিভিং দ্য বডি লাইক দ্যাট, সামথিং লিভিং মানে শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেছে। আচ্ছা, ওনার মনে হয়েছে উনি মানে এটা পেশেন্ট না, উনি দেখছেন। আচ্ছা, ওনার মনে হচ্ছে পেশেন্টের শরীর থেকে কিছু বেরিয়ে গেল। এবং পেশেন্ট ওই সময় খুব আনস্টেবল কন্ডিশনে চলে গেছিল, হার্ট রেট খুব ড্রপ করছে এন্ড স্টাফ লাইক দ্যাট। এবং পরবর্তীতে যখন মানে ওনাদের হার্ট রেট ব্যাক করে সবকিছু নরমাল হয়, ওনার কাছে স্পষ্ট নাকি মনে হয়েছে যে পেশেন্টটা কোথা থেকে ব্যাক করে আসছে, সামথিং লাইক দ্যাট। তো এগুলা নিয়ে উনি এখন অনেক স্টাডি করেন যে মানুষের
না মানে ওনার মানে শেষ পর্যন্ত উনি এখন যেটা বিশ্বাস করছেন সেটা হচ্ছে অনুশোচনা বোধটা হচ্ছে ওনার ভেতরে কাজ করে আর কি, এটা কিন্তু উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন। আচ্ছা, নিজেই বলছেন, সামটাইমস এইভাবে মানে রিলিফ পাওয়া যায় আর কি, যখন আমরা কোনো জিনিস নিয়ে খুব বেশি মানে খুব জিনিস মানে when something becomes very complicated তখন এইরকম ধরনের একটা রিলিফ পাওয়ার জন্য আমরা ভাবি যে হ্যাঁ আমরা একটা উপায় খুঁজি। আপনি জানেন আমি লাস্টবার যখন ভূত এফএম এসেছিলাম রাসেল ভাই, আমার সাথে আরো ছিল, ফারহান ছিল, আমি সিঁড়িতে উঠতে হতো। ভূত এফএম আমি আসছি 2012 সাল থেকে মোটামুটি। আমি কিন্তু পুরো আপনাদের উপরে চলে গিয়েছিলাম। আপনি আমাকে বলছিলেন I didn't see this floor. This is very strange thing. Absurd কিন্তু না? Absurd. যে আমার জীবনে ফার্স্ট ঘটলো, I swear upon Allah, মানে এই জিনিস this what happened. সেটাই আমি না, আমার সাথে ফারনানো সেম জিনিস ঘটেছে। আমাকে ফারনান বলছিল একদম টপ ফ্লোর। তো এটার আমরা ব্যাখ্যা কি দেবো, যে আমরা ক্লান্ত ছিলাম, আমরা দেখতে পাইনি, সামথিং লাইক দ্যাট। মানে মানুষের ইনস্টিংক্ট কাজ করে তো, মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা জায়গায় মানে রেগুলার যান, জি, তখন আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে। আপনি যত মানে আনমাইন্ডফুল থাকেন যাই হোক না কেন, আপনার মানে অত টেনশন করার জন্য, কিন্তু আপনি যে জায়গায় কখনো যাননি আমি সেই জায়গাটা কেন পৌঁছে যাবেন? নেভার বিন টু দ্য টপ ফ্লোর অফ দিস এক্স্যাক্টলি সো মানে দিস ইজ অ্যাবসার্ড না, যে মানে এজন্য বললাম যে ব্যাখ্যাতিক কিছু ব্যাপার সবসময় আমাদের আছে, এন্ড মানে আমাদের সেগুলো নিয়েই চলতে হয় অলওয়েজ। এবং ওই ডাক্তার সাহেবের ওনার যে কথাগুলো, যে উনি যে ফার্স্টে ফিল করেছেন কিছু একটা দরজার বাইরে, উনি দেখেছেন একটা ছায়ার অবয়ব বসা ওখানে এবং মুভিং টু দ্য নেক্সট ল্যান্ডিং, তো এগুলোর উনি কোনো ব্যাখ্যা পান না। এবং উনি অবশ্যই দেখেছেন যে ছাদের উপর থেকে কিছু লাফিয়ে পড়েছে। এগুলো এক্সপ্লেনেশন নাই আসলে, মানে ব্যাপারটা যে মানে উনি যেগুলো ওনার ভেতরে যে ফিলিং গুলো কাজ করেছে, ওই সময় উনি যা ফিল করেছেন সেগুলো তো উনি ফিলই করেছেন আসলে। ওটাকে আসলে ঠিক মানে কেন ফিল করলাম এটার কোনো ব্যাখ্যা আসলে নাই। এখন পরের ব্যাপারগুলো উনি বলে দিতে পারেন যে হ্যাঁ আমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করেছে, গিল্টি ফিলিং থেকে এরকম কোনো কিছু হয়েছে, বাট সেটা উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন, সেটা হতে পারে মেবি, মানে শি নোজ বেটার দ্যান আস, বাট পরের যে ব্যাপারগুলো সেগুলো তিনি বলতে পারেন, বাট আগে যে ফিলটা হঠাৎ করে কেন হলো সেটাই গড নোজ যে আসলে ব্যাপারটা কি। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক স্টোরি। আমার কাছে মনে হয় যে মানে ভালো ছিল। আমরা নেক্সট স্টোরিতে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্টোরিতে, অ্যান্ড এটা একটা আমাদের ইমেইল, অ্যান্ড আই হোপ যে আপনারা সবাই এটা পছন্দ করবেন। আমাদের একজন লিসেনার এটা পাঠিয়েছেন, সো আমি যাচ্ছি, আমি যেভাবে লিখেছেন উনি সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মুহিম, আমি ধানমন্ডিতে থাকি। ঘটনাটা খুবই সম্প্রতি আমার বান্ধবীর সাথে ঘটা। আচ্ছা, বন্ধুবীর লেখা আছে, আমি ঠিক বন্ধু না বান্ধবী ঠিক বুঝতে পারছি না। এনিওয়েজ, আচ্ছা, সে তার নাম প্রকাশ করতে নিষেধ করেছে, এই জন্য আমি লিখলাম না। আমি ঘটনাটা আচ্ছা, উনি এই ঘটনাটা লাইভ শেয়ার করতে চান, সো আমি এইটা না পড়ি, এর পরের স্টোরিতে আমি চলে যাই। মহিমকে আমরা হয় লাইভ ডেকে ফেলবো। আচ্ছা, পরের স্টোরি যেরকম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি দিদার হোসেন রাব্বি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্টুডেন্ট। ভূত এফএম এর জন্মলগ্ন থেকেই আমি এর নিয়মিত শ্রোতা ও ভক্ত। ভূত এফএম এর সর্বপ্রথম এপিসোডটিও আমি শুনেছিলাম। যা হোক, আমার জীবনে প্রায় 8-10টি ঘটনা আছে যেগুলো কিছুটা ভয়ঙ্কর ও কিছুটা অদ্ভুত, যা সহজে বিশ্বাস করার মতো নয়, কিংবা পরিষ্কারভাবে ব্যাখ্যা করার মতো নয়। আজ আমি সেরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। ঘটনাটি 2011 সালের এক জরুরি প্রয়োজনে আমাকে চাঁদপুরের মতলব থানাধীন কোনো এক গ্রামে এক আত্মীয়র বাড়িতে যেতে হয়। সেদিন ব্যস্ততার কারণে ঢাকা থেকে রওনা দিতে আমার বিকেল 5টা বেজে গিয়েছিল, তাই মতলবের সেই গ্রামের বাজার পর্যন্ত পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে যায়। সঙ্গত কারণেই আমি গ্রামটির নাম বলছি না। বাজার থেকে আমার আত্মীয়র বাড়ি হেঁটে যেতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। গ্রামের ভেতর দিকে যে রাস্তাটি গিয়েছে সেটি খুব সরু, তাছাড়া বেশিরভাগ সময় কর্দমাক্ত থাকার কারণে এখানে সন্ধ্যার পর কোনো রিক্সা আসতে চায় না। সেদিন অবশ্য আমি কোনো রিক্সা পাইনি। গ্রামটিতে এর আগেও আমার কয়েকবার যাওয়া হয়েছিল, তাই ওখানকার সব রাস্তা আমার আগে থেকেই চেনা। তাই বাজার থেকে হাঁটা শুরু করি বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, তখন অমাবস্যা হওয়াতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। আকাশ মেঘলা ছিল, মাঝে মাঝে
বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টির আশঙ্কায় হয়তো সেদিন সন্ধ্যার সাথে সাথেই গ্রামের লোকেরা ঘরে চলে গিয়েছিল। তাছাড়া গ্রামের লোকের সংখ্যাও খুব বেশি নয়। বাজার থেকে বাড়ি পর্যন্ত পুরোটা রাস্তা আমাকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছিলাম না। বলে রাখা ভালো, আমি যে রাস্তা দিয়ে হাঁটছিলাম তার দুপাশে বিশাল এলাকা জুড়ে শুধু ধান ক্ষেত। রাস্তাটি দিয়ে যেতে যেতে 3-4টি বাঁশ ঝাড় ও 2-3টি ছোট কবরস্থানও পড়ে। আমি নির্ভয়ে হাঁটছিলাম। আমি যখন বাড়ি থেকে আনুমানিক 100 গজের মতো দূরে হঠাৎ চারিদিকে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করলো আর প্রচন্ড মাত্রায় বিদ্যুৎ চমকাচ্ছিল। বলতে দ্বিধা নেই, জীবনে একমাত্র সেদিনই বিদ্যুৎ চমকানোর শব্দে কেন যেন ভয় পেয়েছিলাম। হঠাৎ করেই প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হলো। কি করবো ভেবে পাচ্ছিলাম না। সাথে ছাতা ছিল না। কাঁচা রাস্তা কাদায় একেবারে হাঁটার অনুপযুক্ত হয়ে গেল এক নিমেষেই। একটু অসাবধান হলেই পা পিছলে গড়তে গড়তে ধান খেতে গিয়ে পড়তে হবে। কারণ রাস্তাটি ক্ষেতের জমি থেকে প্রায় 5 ফুট উঁচু। বাধ্য হয়ে ভিজেই অন্ধকারে কর্দমাক্ত বিচ্ছিল রাস্তা দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে থাকি। চারিদিকে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো দেখে মনে হচ্ছিল পুরো আকাশটাই যেন ভেঙে পড়বে। প্রচন্ড শব্দে কানে তালা লেগে যাচ্ছিল। হঠাৎ সামনে থেকে একটা কণ্ঠ স্পষ্টভাবেই ভেসে এলো, বৃষ্টিতে না ভিজে আমার সাথে এই ছাতার ভেতর এসো। অথচ প্রচন্ড বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর শব্দে কারো ভয়েস এত স্পষ্ট করে শুনতে পারার কথা নয়। তবু এমন একটা মুহূর্ত কাউকে সাথে পেয়ে মনে মনে ভরসা পেলাম। অন্ধকারে লোকটাকে দেখতে পাচ্ছিলাম না, তবে বিদ্যুৎ চমকানোর আলোয় বুঝতে পারলাম লোকটা সাদা পাঞ্জাবি টাইপের কিছু একটা পরা। সে আমার 3-4 হাত সামনেই দাঁড়ানো। এরপর দুজন একই ছাতার নিচে পাশাপাশি হাঁটতে থাকি। সাবধানে পা ফেলতে হচ্ছিল, তাই আমি মাথা নিচু করেই হাঁটছিলাম। এভাবে প্রায় 15-20 মিনিট হাঁটছিলাম। কিন্তু আমার হঠাৎ করেই মনে হলো যতই হাঁটছি রাস্তা যেন শেষ হচ্ছে না। যেখান থেকে বৃষ্টি শুরু হয় সেখান থেকে আমার আত্মীয়ের বাড়ি হেঁটে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগার কথা। অন্যদিকে বৃষ্টি আর অনবরত বিদ্যুৎ চমকানো বাড়তেই লাগলো। এভাবে মোট 30 মিনিট হাঁটার পর, 25 থেকে 30 মিনিট হাঁটার পর আমি মাথা নিচু করে হাঁটা অবস্থায় হঠাৎ লোকটাকে জিজ্ঞেস করে বসলাম, আপনি কোথায় যাবেন? আমি তো এমনিতেই ভিজে গেছি। আপনার বাড়ি এসে থাকলে আপনি বরং বাড়িতে চলে যান। আমার কথায় লোকটার কোনো জবাব না পেয়ে হঠাৎই আমার ডান পাশে লোকটার দিকে তাকালাম। বিদ্যুৎ চমকানোর আলোয় লোকটার সাদা কাপড় পরা শরীরের অবয়ব দেখতে পাচ্ছিলাম, কিন্তু তার মাথা আর ছাতা দেখতে পাচ্ছিলাম না। ব্যাপারটা বোঝার জন্য উপরের দিকে তাকাতেই আমার পুরো শরীর অবশ হয়ে গেল। দেখলাম লোকটার মাথা আমার মাথা থেকেও প্রায় 5-6 ফুট ওপরে, আর ছাতাও আছে ওখানেই। আমার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, তার মানে লোকটার উচ্চতা হবে প্রায় 10 থেকে 12 ফুট। আগেই বলেছি রাস্তাটা প্রচন্ড কর্দমাক্ত ও পিচ্ছিল ছিল। উপরে তাকিয়ে অসতর্কতা হওয়াতে পা পিছলে গড়াতে গড়াতে আমি ধান খেতে পড়ে গেলাম। সেই রাতে সেই মুহূর্তে আমার মানসিক অবস্থা কেমন হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি। অনেক কষ্টে কাদা থেকে উঠে দাঁড়ালাম। তারপর বিদ্যুৎ চমকানোর কাঁপা কাঁপা আলোয় দেখতে পেলাম লোকটার ছাতা মাথায় ঠাঁই দাঁড়িয়ে আছে। লোকটা তখন আমার 7 থেকে 8 হাত দূরে। লোকটার চেহারা দেখতে পাচ্ছিলাম না, তবে মনে হচ্ছিল চোখের জায়গায় কেমন যেন অদ্ভুত লাগছে। সেই মুহূর্তে আমি কাদার মধ্যেই পড়ে থাকবো, নাকি রাস্তায় ওঠার চেষ্টা করব, নাকি ধান ক্ষেতের আইল ধরে সামনের দিকে এগিয়ে যাব, কোনো সিদ্ধান্ত আমি পৌঁছতে পারছিলাম না। তখন হঠাৎ করে আমি লক্ষ্য করলাম লোকটা শূন্যে ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। কাদার মধ্যে দৌড়ানোর চেষ্টা করতে গিয়ে প্রথম ধাপেই পা পিছলে আবারও ধান ক্ষেতের উপর পড়ে গেলাম। হয়তো তখনই জ্ঞান হারিয়েছিলাম, কারণ এর পরের কিছুই আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল দেখলাম আমি আমার আত্মীয়ের বাড়িতেই শুয়ে আছি। তখন রাত 11টা বাজে। সেদিন বৃষ্টি শেষ হওয়ার পর আমার সেই আত্মীয়ের আকাশের অবস্থা দেখার জন্য টর্চ হাতে বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ায়। তখন সে টর্চের আলোতে বাড়ি থেকে 20-25 হাত
দূরের আইলে কিছু একটা পড়ে থাকতে দেখতে পায়। তখন পাশের 2-3 জন লোক নিয়ে আইলের কাছে এসে আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং আমাকে সেখান থেকে উদ্ধার করে। আমার শরীর কর্দমাক্ত থাকা ছাড়া অস্বাভাবিক কিছুই তাদের চোখে পড়েনি। জ্ঞান ফেরার পর আমার সাথে রাতে ঘটা সমস্ত ঘটনা আশেপাশের লোকজনকে খুলে বললাম। তখন তারা বলল আমার সাথে এই ঘটনা ঘটার বেশ কয়েকদিন আগে নাকি এক লোক বিকেলের দিকে তার গরুকে ঘাস খাওয়াতে রাস্তার ধারে বেঁধে এসেছিল। মাগরিবের আজানের প্রায় আধা ঘন্টা পর যখন সে গরুটা আনতে যায়, গিয়ে দেখে গরুটা অদ্ভুতভাবে মরে পড়ে আছে। এছাড়াও অনেকেই নাকি একা পথ চলার সময় রাতের বেলায় অদ্ভুত ধরনের কুকুর বিড়াল দেখতে পায়, অথচ কুকুর বিড়ালগুলোর কাছে গেলেই সেগুলো আর দেখতে পাওয়া যায় না। যা হোক, এরপরে বহুবার ওই গ্রামে গিয়েছি, কিন্তু কখনোই অদ্ভুত কিছু দেখতে পাইনি। এমনকি এরপর রাত 12টা বাজেও ওই রাস্তায় একা হেঁটেছি, কিন্তু আমার সাথে কোনো প্রকার অদ্ভুত কিছু ঘটেনি কিংবা কিছু দেখতেও পাইনি। তবে ওই দিনের ঘটনাটি কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই না। এই ছিল আমার ঘটনা। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমার সাথে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা পরবর্তীতে আবার শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি এইখানে একটা জিনিস বাবু ভাই আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে এরকম, এই যে আমরা একটু ডক্টরের কথা শুনলাম এবং এখন এই যে মেইলটা পড়লাম, দেখেন দুটো ঘটনার মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার। এই যে আমরা খুব রেগুলার জিনিসটা পাই যে একটা সময় দেখি যে আমি কোনো একটা কিছু দেখলাম, ভয় পেলাম এবং তারপরে আমি সেন্সলেস হয়ে গেলাম বা কিছু একটা হলো আমার, বা আমি পরে বুঝতে বা ওইখান থেকে আমি দৌড়িয়ে পালিয়ে আসলাম, কিংবা আমাকে কেউ উদ্ধার করতে আসলো, সে আর দেখতে পেল না। সেটাই এই যে মানুষগুলো বা অশরীরী যাই বলি না কেন, তারা যে আসে, সেটা কেনই বা আসে, আর কেনই বা যদি আসেই ভয় দেখানোর উদ্দেশ্যে আসে, মানে ক্ষতি না করে কেনই বা চলে যায়। এখানে কিন্তু রাসেল ভাই এই জিনিসটা খুব অদ্ভুত না? কিছু কাহিনী আছে, যেমন মানুষের কাছে অনেক সময় স্বতঃস্ফূর্ত ভাবে অনেক কিছু স্পন্টেনিয়াসলি ঘটে। সেটা অ্যাকচুয়ালি অনেক সময় হয় কি, মানুষ এমন কিছু সিচুয়েশনে পড়ে, যেটা আমি জানি এতদিন স্টাডি করে বা শুনে যা জেনেছি আমি, যেটা যে কিছু মানে আমাদের দেখার বাইরেও কিন্তু আর একটা জগৎ আছে যেখানে কিছু জিনিস এক্সিস্ট করে। এটা বিশ্বাস না করাটা আসলে, যে বিশ্বাস করে না সেও কিন্তু ভয় পায়। ভেরি ফানি থিং। সো এনিওয়েজ, তো মানুষ কিন্তু একটা জগৎ আছে এবং এরকম একটা জগতে কিন্তু মানুষ অনেক সময় এরকম জায়গাতে প্রবেশ করে, সেখানে আমাদের ভয়ও কাজ করে। আবার ওদের মধ্যেও যদি কেউ ওই জায়গায় সেটা দেখে যে কেউ একজন যাচ্ছে বা কাউকে পাচ্ছে, তারা কিন্তু অনেক সময় মজা করার চেষ্টা করে। দুষ্ট মানুষ কিন্তু রাস্তায় একটা একা লোক দেখলে কিন্তু তাকে বিরক্ত করেই কোনো না কোনো ভাবে। জিনিসটা কিন্তু অনেকটা এরকমই না, কিন্তু ব্যাপারটা যদি কেউ সত্যি যদি এক্সপিরিয়েন্স করে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কি যে আমার কাছে প্রশ্নটা কি, আমার কাছে অদ্ভুত লাগে যে মানে ভয় দেখানোর কারণটা কি, আর ক্ষতি না করেই চলে যায় কেন? ক্ষতি না করে অ্যাকচুয়ালি চলে যায়। অ্যাকচুয়ালি ক্ষতি করার তো প্রয়োজন, ভয় দেখালো এটাই ক্ষতি। একজনকে ভয় দেখালো, তাহলে আমাদের ব্যাখ্যাটা এভাবে বের করতে হবে, মানে ভয় দেখালো এটাই একটা ক্ষতি। এটাই তো একটা ক্ষতি, একজনকে ভয় পেয়ে গেল। এবং মানে বেসিক্যালি আপনাকে ভয় পাওয়ালে কিন্তু অনেকের হার্টের সমস্যা হয়, অনেকে দেখা যাচ্ছে বেহুশ হয়ে যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে জ্বর এসে গেছে। শুধু তাই না, মানে এই যে আমরা মাঝে মাঝে যে স্বপ্ন দেখি, সেগুলোরও কত রকমের ব্যাখ্যা, অনেক রকমের ব্যাখ্যা। মানে অনেক সময় দেখা যায় স্বপ্নতে আসলে এই যে অনেকে বলে যে স্বপ্নতে এসে আমাকে এই জিনিসটা বলে গেল। মানে অনেকেই কিন্তু আপনি যদি মানে স্টাডি করেন, যে আপনি ডেফিনেটলি পেয়েছেন এরকম, যে এরকম মানে একদম পুরোপুরি লেখা আছে যে মানে অনেক জায়গায় পাওয়া যায়। আমি এখন রেফারেন্স দিতে পারছি না, কারণ আমার 2-3টা এলোমেলো হয়ে যেতে পারে। মানে এরকম টাইপের যে অনেক সময় স্বপ্ন থেকে কিন্তু মানুষ ইনফরমেশন কালেক্ট করে। হ্যাঁ, মানে মানুষকে অনেক কিছু জানানোর জন্য স্বপ্ন দেখানো হয়। অনেক সময় সাবকনশিয়াস মাইন্ডও আমাদের অনেক কিছু ইনফর্ম করতে চায় স্বপ্নের মাধ্যমে। মানে আমি চারপাশে যে আমি আপনি ছাড়াও তো আরো অনেক সাউন্ড আছে, আর অনেক কিছু ঘটছে, সেই জিনিসগুলো তো আমি এখন কনসিয়াসলি শুনছি না, বাট এগুলো তো আমি আসলে নিচ্ছি, আমি তো রিসিভ করছি, তাই না? তো সেগুলো হয়তো আমি যখন ঘুমিয়ে যাই তখন আমাকে মানে আপনার জিনিসটা হচ্ছে রিঅ্যারেঞ্জড হয়। এক্স্যাক্টলি, মানে খুবই গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন হয়তো আমাকে দেওয়ার চেষ্টা করা হয়। অনেক সময় টুকরো জিনিসগুলোকে অ্যাড করে একটা টোটাল স্ট্রাকচার তৈরি করা হয়। এক্স্যাক্টলি, এটা এক ধরনের ব্যাখ্যা। স্বপ্নের আরো অনেক ব্যাখ্যা আছে। একদম। আমরা ফিরে আসবো আবারও, এবং আমরা কিছু SMS পড়ে ফেলি এর মধ্যে। যে জ্যাকলিন দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি মঞ্জু, এছাড়াও জাবের আমাদের SMS করেছেন, এবং SMS করেছেন আমাদের শাহাবুদ্দিন নোয়াখালী থেকে। মানিক আমাদের SMS করেছেন সাদিকুর, এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন। তিনি লিখছেন নেক্সট ফ্রাইডেতে কি ভূত FM হবে? ডেফিনেটলি হবে, আজকেও তো হচ্ছে। আমাদেরকে রংপুর ভয় আজকে SMS করেছেন আমাদেরকে, এবং আমাদেরকে SMS করে দেখতে পাচ্ছি যে আমাদেরকে শোয়েব SMS করেছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে
আমাদেরকে শুভ এসএমএস করেছেন আব্দুল মিরপুর থেকে, এছাড়াও ডক্টর তাহিয়া আমাদের এসএমএস করেছেন কুমিল্লা থেকে, হিমেল পান্ডে গুলশান 2 থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি লিসনিং টু ইউ আফটার 3 উইকস, এবং তার সঙ্গে রয়েছেন তার ফ্রেন্ড রাফিউল। ওয়েলকাম ব্যাক হিমেল, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে আবারও পাবো। হাসিব আমাদের এসএমএস করেছেন, আমি জানি যে অনেকের এক্সাম চলছে, সবার জন্য অনেক 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 শুভকামনা, এবং আমরা জানি যে যাদের এক্সাম চলছে 2 তারিখ থেকে সম্ভবত শুরু হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই আছেন ভূত এফএম লিসেনার। আমি চাই যে প্রত্যেকেই যতটুকু প্রত্যাশা তার চাইতে অনেক বেশি ভালো রেজাল্ট করুক, এবং আপনার রেজাল্ট অনেক বেশি ভালো হোক, এবং মানে কি বলবো, যে রেজাল্টের চাইতে আমি যদিও সবসময় জোর দিই যেটাতে, যে আপনি যা পড়বেন, যা শিখবেন, যা জানবেন, সেটা এনজয় করার চেষ্টা করবেন। মনে করবেন যে আমি শেখার জন্য পড়ছি, আমি একটা জিনিস, আমি হিস্ট্রি পড়ছি, আমি সায়েন্স পড়ছি, এটা জানার জন্য পড়ছি, হিস্ট্রিটা জানার জন্য পড়ছি, আমি মানে ফিজিক্স জানার জন্য পড়ছি, আমি শিখছি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। একটা সময় আপনার স্টুডেন্ট লাইফ ফুরিয়ে যাবে, কিন্তু যখন আপনি ফিল করবেন যে অনেক কিছুই আমার জানা হয়নি, শেখা হয়নি, তখন আবার ফেরত যেতে হবে এই জায়গাটায় এবং আবার নতুন করে শিখতে হবে, সেটা খুব পেইনফুল। সো কোনো সময় লাইফে যেন মানে এই জানার কমতি না পড়ে, কোনো সময় যেন এরকম একটা ফিলিং কাজ না করে যে উফ আরেকটু যদি জানতাম মানে ভালো হতো, এই আফসোসটা যেন না থাকে। এনিওয়েজ, আমরা আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের কাছে, সেই পর্যন্ত আশা করব আমাদের সঙ্গেই থাকবেন। অ্যান্ড স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে আজকের অতিথিরা। মাসুম ভাই আজকে আনফর্চুনেটলি নাই, আমি একাই আছি স্টুডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমার সঙ্গে যোগ দিয়েছেন আরও একজন নতুন অতিথি। তার আগে জানিয়ে দিয়ে আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORT.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান না আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন সরাসরি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার ঘটনাটা শুনে আমি কয়েকবার জিজ্ঞেস করেছি যে আমি আপনাকে কেন বিশ্বাস করবো, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না, এরকম কয়েকবারও বলেছি। আমি একটু আগে যখন ওনার সাথে কথা বলছিলাম অফ এয়ার, আজকে মানে প্রায় 11টা সাড়ে 11টার দিকে, তখন বারবার করে বলছিলাম, বাট উনি মেক শিওর করেছেন যে না, ইটস ট্রু স্টোরি অ্যান্ড উনি এক্সপিরিয়েন্স করেছেন এটা, ইট ওয়াজ রিয়েল এক্সপিরিয়েন্স। সো আমাকে বিশ্বাস করতে হয়েছে। আপনি বিশ্বাস করবেন কিনা ইটস আপ টু ইউ, বাট আপনি শুনে দেখুন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন আর কি করেন আপনি? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শুভ, আমি এসেছি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে। জি। সো ভাইয়া কি করেন? আমি একটা কোম্পানিতে আর কি জব করতেছি। তো কোম্পানির কাজটা কি? নাম না শুনলাম আমরা, কাজটা কি আপনার? মানে আমার কাজটা ওয়াশিং এর কাজ। ওকে, তো আপনি যখন যে ঘটনাটা বলবেন তখন আপনি কি করতেন? তখন আমি আসলে একটা এমব্রয়ডারিতে জব করতাম। ওকে, এমব্রয়ডারি কাজ করতেন। এখন আমরা চলে যাই আপনার ঘটনায়, শুনি আপনার ঘটনাটি। সো ভাইয়া ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে 2012 সালের, এটা হচ্ছে মার্চের দিকের ঘটনা। জি। সো আমার একটা অদ্ভুত অভ্যাস কি, যে আমি বেশি রাত জাগি, তো রাত্রে হাঁটা চলাটা বেশি করি। তো তখন আর কি সন্ধ্যাবেলা হাঁটা চলা করতেছিলাম, তখন সম্ভবত এশিয়া কাপ খেলা চলতেছিল। তো খেলাটা দেখে আর কি আমি বাসায় ব্যাক করতেছিলাম রাত্রে 12টা কি 12:30টার দিকে। তো আমাদের এলাকায় একটা জায়গা আছে, ওইখানে তখন নাইট গার্ড ছিল না, বাট এখন আছে। আচ্ছা। তো ওইখান দিয়ে আসতেছি, তো আমি দেখলাম যে একটা নাইট গার্ড বসে আছে। আচ্ছা। কিন্তু তার হাতে যে লাইট থাকবে সে জিনিসটা নাই, একটা লাঠি শুধু। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মানে একটা যেহেতু এতদিন দেখি নাই, তো হঠাৎ করে দেখলাম, তো জিজ্ঞেস করতেই পারি এলাকায়। তো আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি এখানে নতুন, আপনাকে নিয়োগ দিচ্ছে? তো সে আমাকে বললো, সে আমার কোনো রেসপন্স দেয় নাই, মানে রিপ্লাই দেয় না কথা। আমি চলে আসতেছি, তো পিছন থেকে সে ডাক দিল। আচ্ছা। একটু মোটা গলায় সে ডাক দিল যে বাবা একটু এদিকে আসো। তো আমি তার কাছে গেলাম, তো গিয়ে বললাম জি আঙ্কেল বলেন। তো বললো যে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম যে কি কথা? সে বললো যে আমার একটা কাহিনী আছে, সেটা আমি তোমাকে বলতে চাই। আচ্ছা। তো আমি বলতেছিলাম দেখেন এসব আমাকে এখন বলে লাভ নাই, আমি বাসায় যাবো, এমনি রাত 12টা 12:30 বেজে গেছে। তো সে আমার বলতেছে যে না
তুমি একটু শুনে যাও, এত টাইম অপচয় করলা, তা আরেকটু করো। তো আমি তার পাশে বসলাম আর কি, একটা বেঞ্চ ছোট, তো এটা বেঞ্চ বলা যায় না, মানে ওয়াল টাইপের। তো আমি সেখানে বসছি, বসার পরে সে আমার বলতে শুরু করলো, সে তার বাড়ি নাকি নওগাঁতে। তো সে আজ থেকে 12 বছর আগে, মানে তখন আর কি, সেই সময় থেকে 12 বছর আগে সে তার একটা চার দোকান ছিল। তো তার বাড়িটা হাইওয়ের পাশে, তার চার দোকান, আর বাড়িটা হাইওয়ের সাথে। আচ্ছা। তো সে চার দোকান বন্ধ করে রাত্রে 11টা কি 11:30টার দিকে বাড়িতে ফিরে। তো প্রতিদিনের মতো সে, ও রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখি, এই কথা যখন সে আমাকে বলতেছিল আমার খুবই বিরক্ত লাগতেছিল। তো আমি বললাম যে আমি বাসায় চলে যাবো আঙ্কেল, আরেকদিন শুনবো আপনার কথা। তো সে বললো না। তো আমি আসলে একটা সিগারেট বের করি পকেট থেকে, যে সিগারেটটা খাওয়ার জন্য। সে আমাকে বললে তুমি চুপ করে বসে আমার ঘটনাটা শুনো, আর সিগারেট জ্বালাবে না, আমি সিগারেট খাই না, লোকটা আমাকে বললো। তো আমি বাম হাতে, আমার ডান হাত থেকে বাম হাতে সিগারেটটা নিয়ে তার কাছে কথা বসে বসে শুনতেছিলাম। তো সে বললো এক রাতে আমি প্রতিদিনের মতো 11:30টার দিকে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দিছি। তো হাইওয়ে ধরে যখন বাড়ির পথে রওনা দিছি, তখন দেখি রোডের মাঝখানে একটা বৃদ্ধা মহিলা তার মাথাটা কোলের ভিতরে নিয়ে উকুন বাজতেছিল। তো উকুন বাজতেছিল, আর ওই মাথাটা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আমার বিশ্বাস করতে সমস্যা হয়েছে, এই জন্য আমি তো তখন জিজ্ঞেস করেছিলাম। তারপরে বলেন। বাট এই ঘটনাটা ওই দারোয়ান চাচা বলছেন। হ্যাঁ, ওই চাচা আর কি বলতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, অদ্ভুত একটা হাসি দিচ্ছে। আচ্ছা। তো হাসি দিলে উনি আবার কি খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে উনি একটা দৌড় দেয়। তো যেহেতু হাইওয়ের ভিতরে, সে দৌড় দিলে তাকে নাকি একটা ট্রাকে ধাক্কা মারে, তার ভাষায় ছিল লরি। একটা ধাক্কা মারলে সে ওইখানে পড়ে যায়, এই বলে সে চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা তারপর কি হয়? যেহেতু অদ্ভুত একটা জিনিস, আমি জিজ্ঞেস করলাম তারপর কি হয়। সে আমাকে বললো যে তারপর আমি ঘটনাস্থলে মারা যাই। এই কথা শুনে আমার কেমন একটু অবাক লাগলো, যে সে যদি মারা যায় সে আমাকে কিভাবে বলতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি বলেন এসব? কয় দেখো বাবা আমার দিকে তাকে, সত্যি কিনা। তো তিনি যখন মাথাটা উঠালো আমার দিকে তাকালো, দেখি সে কিন্তু ঘটনাটা নিচের দিকে তাকায় বলতেছিল। সে যখন মাথাটা উপর দিকে তাকায় আমার দিকে তাকালো, দেখলাম যে তার সারা মুখ একটা কিছুতে অ্যাক্সিডেন্ট হলে যে অবস্থা হয়, সারা মুখে রক্ত মাখা, আর তার মাথা থেকে মজকগুলা গলে গলে পড়তেছে। তো এই ঘটনা দেখার পরে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই। তো জায়গার উপরে আমি সেন্সলেন্স হয়ে ওখানে পড়ে যাই। তো আমার কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না রাসেল ভাই। তো হঠাৎ করে আজানের শব্দে আমার আর কি হুশ ফিরে আসে। তো আমি মাথা ওইখান থেকে, মানে মাথাটা এত ভার হয়েছে যে আমি মাথাটা করতে পারি না, মানে সোজা দাঁড়াতে পারি না কোনো মতে। আমি বাসায় যাই, যে বাসাটা আমার বেশি দূরেও না। তো বাসায় যেয়ে আমি মাথায় পানি ঢেলে কাউকে কিছু না বলে শুয়ে পড়ি। তো কিছুদিন শরীর খারাপের পর আমি এই ঘটনাটা আমার বন্ধু বান্ধব, মানে আত্মীয় কাউকে বললেও তারা কেউ বিশ্বাস করতে চায় না ঘটনাটা, যেহেতু অবিশ্বাসী একটা ঘটনা। তো সে বিশ্বাস করতে চায়। লাস্টে শেষকালে আমি একটা হুজুরকে বলি এই ঘটনাটা, ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব আমার সাথে তো এরকম একটা ঘটনা ঘটছে, তো কেন এরকম ঘটলো? তো তিনি আমাকে বললেন যে তুমি বেরাতে যে চলাফেরা করো, তোমার পিছে খারাপ কিছু ফলো করছে। তো এই জিনিসটা থেকে তোমার মুক্তি পেতে হবে, নয়তো এই জিনিসটা তোমাকে জ্বালাতন করবে বিভিন্ন রকমের। তো এই জিনিসটা আমি বললাম যে এই জিনিসটা কি আর কেউ দেখছেনি? কয় না, এই জিনিসটা তো এদিকে এরকম অন্য কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো কিছু এখনো ঘটে নাই। তো তোমার সাথে যেহেতু ঘটেছে, তোমার পিছনে খারাপ কিছু আছে। তো তিনি আমাকে একটা লাল সুতো দেয় পরে, সুতো আমার কায়াঙ্গুলে, বামাতে কায়াঙ্গুলে বেঁধে দেয়। তো বেঁধে বলে এটা 7 দিন পরে তুমি এটা নদীর জলে ফেলে দিবা ভোরবেলা। তো আমি রাসেল ভাই ওই কায়াঙ্গুলের রশিটা আর কি 7 দিন ব্যবহার করে আর কি ভোরবেলা নদীর জলে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আল্লাহর রহমতে বর্তমানে আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আপনার এই ঘটনাটা যে আপনি বললেন, আপনি নিজের চোখে দেখেছেন এটা না? জি, এটা আমি নিজের চোখে দেখতে। যেহেতু রাসেল ভাই একটা কথা কি, এখানে আমি নিজেকে প্রথম বিশ্বাস করতে পারিনি। যখন আজান দিল আমি উঠলাম, পড়ে গেছে, ওইখান থেকে উঠলাম। আমি নিজেকে প্রথম ভেবেছিলাম যে হয়তো আমি কোনো ভুল দেখেছি অথবা করেছি, কিন্তু আমার ওই জিনিসটা খেয়াল আছে যেহেতু আমি ডান হাত থেকে সিগারেটটা বাম হাতে নিয়েছি, আর সেইখানে বসেছিলাম যেখানে সে আমাকে বলতেছিল। তা আমি যদি ডান হাত থেকে বাম হাতে নিয়ে হঠাৎ করে পড়ে গেলাম, তো আপনি যেটা দেখেছেন সেটা অস্বাভাবিক না? আপনার কাছে মনে হয় না যে অস্বাভাবিক জিনিসটা? জি, এই জিনিসটা আসলে সত্যি, মানে বলতে গেলে মানে অবিশ্বাস্য ঘটনা। দেখেন একটা জিনিস, যে একটা মৃত ব্যক্তি, সে বলতেছিল সে মারা গেছে শেষকালে, কিন্তু সে প্রথম আমাকে ঘটনাতে শুরু করলো। এর ভিতরে একটা প্যারানরমাল কিন্তু জিনিস ছিল, যে সে একটা মাথা রেখেছিল, ওইটা একটা অবিশ্বাস্য জিনিস। না, সেটা বুঝতে পেরেছি। তার যে চেহারাটা সে যেভাবে দিছে, রাসেল ভাই আমার শরীরের উপর এখন দাঁড়িয়ে গেছে, যে তার যে চেহারাটা যে দেখে তার পুরো রক্তে লাল। না, আমি আপনাকে অবিশ্বাস করছি না, আমি জাস্ট আপনাকে জানার জন্য বললাম। আপনার ফ্যামিলিতে এছাড়া আপনার অনেক ঝামেলা আছে, আপনি বলছেন আপনার মা যখন আপনাকে ভাই মনে হয়, মানে আমার জন্মের আগে আর কি। জি জি, কি জানো ঝামেলাটা? ওইটা হচ্ছে যে রাসেল ভাই, আমার ভাইয়ের তখন 4-5 বছর বয়স, বড় ভাই আর কি, আমার বড় ভাই। জি। তো 4-5 বছর বয়স। তো আমরা যে এলাকায় ঘোষণা করতে চাই, একটু আগে আমি বললাম, সেই এলাকাতে আমরা থাকতাম। তো অন্য সাইডে ওইখানে একটা গাছ, সেই কথাটা আমি আপনার বলি না আর কি, তাল গাছ, বট গাছের উপর তাল গাছ।
তো বট গাছের উপর একটা তাল গাছ, তো ওইখানে একটা বেকারি আছে, তো ওই সাইডে আমাদের বাসা ছিল। তো ওই বাসাটা আপাতত নেই, মানে ওইখানে ভাড়া থাকতাম আমরা। তো ওইখানে আমরা ভাড়া থাকি। তো আমার খালা খুব অসুস্থ ছিল, আমার একটা খালা তো ভাই ছিল আমার বড় ভাইয়ের বয়সী। তো তিনি আমার আম্মু সন্ধ্যার মানে দুপুরবেলা আর কি একটা ভিক্ষুক আসে, আমার আম্মু তখন গর্ভবতী। তো ভিক্ষুক আসে, সে জিজ্ঞেস করে যে মা ভিক্ষা দাও। তো আমার মা আম্মু তাকে ভিক্ষে দেয়। ভিক্ষে দেওয়ার পরে তা আম্মু যাক ভিক্ষুক চলে যাওয়ার পরে আম্মু আর কি সন্ধ্যার পরে আর কি দুইটা বাচ্চা দেয়, যে তার আন্টি অসুস্থ, তার ছেলে আর কি আমার আম্মুর কাছে ঠিক আছে। তো তাকে পাশে রেখে আমার বড় ভাইকে পাশে রেখে আম্মু সে ঘুমায় আর কি। তো হঠাৎ করে সে রাত্রে স্বপ্ন দেখে যে ওই ভিক্ষুকটাই তার কাছে আবার আসছে। তো আম্মু বলছে যে আপনাকে না একবার ভিক্ষে দিলাম। ও এর ভিতরে কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আম্মুরা বলতেছে স্বপ্নের ভিতরে যে তোর কাছে চাইলাম তুই দিলি না। তো আম্মু বলতেছে যে আপনাকে আমি দুপুরবেলা ভিক্ষে দিলাম, আবার আপনি কি চান? তো বলতেছে তোর দুই পাশে যে দুইটা বাচ্চা আছে তার ভিতর তুই আমাকে একটা দিয়ে দে। তো আম্মু বললো যে না, এখান থেকে একটাও দেওয়া যাবে না, এটা আমার বোনের ছেলে আর এটা আমার ছেলে, এটার ভিতরে কাউকে একটা দেওয়া যাবে না। তো সে বলতেছে না, আমি ছাড়া যাবো না, কোনো মতে যাবো না, আমাকে একটা দিতেই হবে, দুইটার ভিতরে একটা দিতে হবে। তা আম্মু তো কোনো মতে দিবে না। তো লাস্টে অনেক আর কি স্বপ্নের ভিতরেই মানে জোরাজোরি হওয়ার পরে আম্মু বলে ঠিক আছে তুই যেহেতু মানবি না যাবি না, তো তুই এক কাজ কর, আমার পেটে যে সন্তান আছে সেটা নিয়ে যা, তারপর তুই এই দুইটা নিস না। তো আম্মুর খুবই মানে অসুস্থ হয়ে পড়ে আর কি ওই স্বপ্নের ভিতরে। তো এর ভিতরে সে চলে যেতেছে নিয়ে আম্মুর যে ভাষায় আর কি একটা ঝোলা কাঁধে, সে চলে যেতেছে। তো আম্মু বললো তুই যেহেতু আমারটা নিয়ে চলে যেতেছিস, আমার পেটটা নিয়ে, তাহলে আমি তোকে কিভাবে ছেড়ে দিই? এই বলে সে হারিকেনটা ছুঁড়ে মারে তার দিকে। তো তার সারা শরীরে আগুন লেগে যায়। তো এর ভিতরে আম্মু খুব অসুস্থ হয়ে পড়ে। এর ভিতরে ভোরবেলা সকাল দিকে মানে সবাই মিলে আম্মুকে হাসপাতালে নেওয়ার জন্য মানে যে বের হবে তোদের থেকে সবাই আসে, আম্মু চিল্লাচিল্লি, মানে পেটে খুব ব্যথা। তো সবাই ঘরে আসে, কেউ ফলো করে না দরজার সামনের দিকে, কেউ ফলো করে না, জাস্ট দরজার ভিতরে আসে আম্মু ধরে আর কি বাইরে নিতেছে। এর ভিতরে আম্মু ফলো করে যে দরজার সামনে একটা কাক মরে পড়ে আছে, এখানে কালো কুচকুচে একটা কাক। তো আম্মু বলে সবাইকে আর কি এই ঘটনা খুলে বলে, আমার খালু, তারপরে আমার আব্বুকে এইসব কথা খুলে বললে তারপর ওই কাকটাকে আবার আগুনে পুড়ে, ওই কাকটাকে যেহেতু হয়তো অবশ্যই থাকতেও পারে, তারপরে থেকে ওই বাসাটা আর কি চেঞ্জ করে দেয়। তারপরে আর কি আম্মু একটা কবিরাজের কাছে গেছিল, হাসপাতালে যেহেতু দেখেছে বাচ্চা আর নেই, বাচ্চা ডেট। তো আম্মু একটা কবিরাজ বললো যে আপনার বাচ্চা তো এটা নিয়ে গেছে, তো আপনাদের সেকেন্ড যে বাচ্চাটা হবে তার কোনো প্রবলেম মানে সে হবে মল্লি, তার কানে একটা সেদ্ধ করে দেন। আর তার সাথে তার মানে 20 বছর আগে তার ভিতরে তার সাথে কোনো খারাপ কিছু ঘটতে পারে, কিন্তু তার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। কিন্তু তার পরবর্তীতে তার কিছু হবে না। আপনাদের ফ্যামিলিতে অনেক কিছু ঘটে গেছে এরকম আর কি, মানে আমার ফ্যামিলি। সেজন্য আপনার কানে আপনি বলছেন যে এই জন্য আপনার কানে ছিদ্র করা, এই তো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব টাইমের লিমিটেশন আছে আমাদের, আমরা বাবু ভাইয়ের কাছে চলে যাই এবং আমরা তারপরে একসাথে আপনাদেরকে SMS এবং আপনাদের যে সমস্ত আপনাদের যে সমস্ত ফেসবুকের কমেন্টগুলো আছে সেগুলো পড়বো। বাবু ভাইয়ের ঘটনাটা পড়ে শেষ করে আমরা শেষ করে ফেলি। তো বাবু আমরা সেকেন্ড স্টোরিটা শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে ইয়াসির ভাইয়ের ঘটনা, বেশ কিছুদিন আগের। অ্যাকচুয়ালি ইয়াসির ভাই গ্রামে যেত আর কি বেড়াতে, প্রায় ওনার গ্রাম খুব ভালো লাগতো আর কি। তো উনি ওইবার ওনার এক ফ্রেন্ডের ডাকে তাদের গ্রামের বাড়িতে যায়। সো ওনার গ্রামের মানে ওনার যে ফ্রেন্ড ছিল আর কি, তো ফ্রেন্ডটা ওনার সাথে আসতে পারেনি, আগে গিয়েছিল। তো ওনাকে বলে যে তুই চলে আয়, এরকম করে নর্থ বেঙ্গলের কাছের একটা গ্রাম আর কি। আচ্ছা। তো যাই হোক, উনি ওই রওনা দেন আর কি দিনের বেলা যথারীতি সময় মতো গ্রামে ওনার ওখানে যে নেমে রাত্রেবেলা আসা শুরু করেন। তো রাস্তাটা ছিল বেশ আপনার অন্ধকার হয়ে গেছে, রাত্রেবেলা ধরেন 10টা-11টার সময় বেশ অন্ধকার হয়ে যায়। তো গাছপালার মধ্যে দিয়ে যখন আসতেছেন তখনই ওনার কাছে বেশ মানে ভালো লাগে, কারণ মানে এই জায়গাটা হচ্ছে বেশ জোনাকি জ্বলছে, এরকম একটা অবস্থা। এবং গ্রামটা বেশ নিশুতি একটা গ্রাম, যেখানে বিদ্যুতের কিছুই নেই সেখানে। তো আস্তে আস্তে তো উনি এসে এক জায়গায় দাঁড়ান, সেখানে এসে দেখে যে একটা আপনার খেয়াঘাট আছে। তো খেয়াঘাটে আপনার একজন মাঝি বসে আছে একটা ছোট নৌকাতে। তো উনি বলেন যে আমি নদী পার হব। তো লোকটা কোনো কথা না বলে ওনাকে জাস্ট নৌকায় উঠতে বলেন এবং নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দেন আর কি। তো নৌকাটা যখন যাচ্ছে রাসেল ভাই পানিতে, এবং উনি শব্দ পাচ্ছেন যে মাঝি আছে সে আস্তে আস্তে করে আর কি আপনার বইটা পাচ্ছে আর কি। তো যেতে 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 নৌকার মানে বেশ অনেকক্ষণ চলে গেছে, উনিও বেশ মানে আর কি হয়ে গেছেন। উনি ওখানে বসে একটা সিগারেট ধরান, সিগারেট খাচ্ছেন। তো এক সময় উনি খেয়াল করেন যে নৌকাটা আর কি আর সামনে বাড়ছে না, মনে হচ্ছে যে নৌকাটা ভেসেই আছে ওখানে। আচ্ছা। তো উনি হঠাৎ করে তাকান সামনে, তাকায় দেখেন যে নৌকার মধ্যে আসলে কেউ নাই, উনি একাই বসা নৌকার ভেতরে, কোনো মাঝি নেই নৌকার ভেতরে। এবং এই সময় উনি দেখেন যে নৌকাটার মানে যে সামনে যে ভাগটা, ওই জায়গাটা বেশ দুলতেছে, মনে হচ্ছে কেউ
ঠেলে দিচ্ছে বেশ উপরের দিকে। আচ্ছা। এবং মানে একটা এই গোঙানির মতো শব্দ আসতেছে আর কি, লাইক সামবাডি ইজ মানে আর কি একজন গোঙাচ্ছে কাউকে, মানে মুখ চেপে ধরছে, মানে ডেফ অবস্থা আর কি। আচ্ছা। উনি বেশ এটাতে মানে ভয় পেয়ে যান। নদীর প্রায় মাঝামাঝি জায়গা, মানে মধ্য নদীতে প্রায় উনি, এই সময় এরকম একটা শব্দ আসতেছে, এবং নৌকার কোনো মাঝি নাই, বইটা কোথায় তাও জানেন, এবং উনি এটাতে ইউজ টু না, এই বইটা পাওয়ার মতো অবস্থা ওনার না। তো উনি বেশ ভয় পান। তো গোঙানি শব্দটা এক পর্যায়ে মানে উনি মানে মনে হচ্ছে কি গলা চিপে ওনাকে বলতেছে মেরে ফেললো, এরকম মানে মানে এরকম ধরনের একটা কথা আর কি। তো উনি তখন না ওই পানিতে লাফ দিয়ে পড়েন আর কি, আর উনি ওখানে আর বসে থাকতে পারেন না। পানিতে লাফ দিয়ে পড়ে উনি যেভাবে সাঁতার জানতো, খুব মানে কম মানে কষ্ট করে সাঁতারে আছড়ে পাচ্ছে আর কি, উনি ডাঙায় উঠে আসেন এই পাশে, যেই পাশ থেকে উনি নৌকা উঠছিলেন সেই পাশে উনি উঠে আসেন এবং উনি দৌড়তেন ওখানে। তো দৌড়াতে 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 উনি যায় যে একদম আর কি দূরে কোথাও আমার পায় না, দেখে যে একটা দোকান আর কি আছে। তো দোকানের ভেতরে হালকা আলো জ্বলতেছে, দোকানটা বদ্ধ, দোকানের মধ্যে হালকা আলো জ্বলতেছে আর কি। তো উনি দোকানের মধ্যে খুব নক করেন, কিল টিল মারের কিল। দোকানের লোকটা ভেতরতে একজন বলে কে এত রাতে, সেও দরজা খুলতে চায় না। তো উনি তারপর বলে ভাই আমি আসছি, আমি শহর থেকে আসছি, দরজাটা খুলেন প্লিজ, ঝাপটা খুলেন প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পর লোকটা ঝাপ করলে একটু খুলে দেখে ওনাকে, দেখে বলে যে আপনি এখান থেকে কি করতে আসছেন? তো বলে যে আমি এখানে আসছিলাম, আমি তো ওই পার নদীর ওই পারে যাবো, এখানে এসে। বলে আপনি এখান থেকে কেন আসছেন? আপনি তো ওই পার দিয়ে মানে ওখানে আর আছে, ছোট সাঁকো আছে, ওখান থেকে যেতে পারতেন, ওখানে তারপর ভালো নৌকার ব্যবস্থা আছে, মানে আপনাকে কোনো না কোনো ভাবে ওখানে পৌঁছা দিত, এই রাস্তা দিয়ে তো আসার কিছু নাই। তো উনি বললো যে ভাই আমি এখান থেকে আসছিলাম, এসে একটা নৌকা দেখছি ঘাটে, এবং এই ঘাটে আমি পার হতে গেছিলাম, এরকম মানে পড়ছি, তার শরীরে ভেজা। তো লোকটা তো ওনাকে গাটা মুছতে দিল। তো বললো যে আপনি যেখান থেকে আসছেন এখানে এই জায়গায় আগে একটা এরকম মাঝি থাকতো আর কি, এবং মাঝির আপনার সম্পদ ছিল, কিছু জমি জমা ছিল। তো এই গ্রামে যে ওখানে একজন আছে, দুষ্ট লোক আছে আর কি, সে ওখানকার প্রভাবশালী লোক আর কি, সে মাঝির জায়গাটা নেওয়ার জন্য তার সাথে অনেক গন্ডগোল করছিল, এবং পরে ওই মাঝিকে মেরে আপনার ওই পাথর বেঁধে আর কি পানির তলে ডুবাই দেয় আর কি। এবং এরপর থেকে অনেকেই নাকি ওখানে দেখে যে ওই মাঝিকে বলে যে আপনি মানে ওখানে মাঝি পাবেন কোথায়, মানে নৌকাও তো থাকার কথা না, কিভাবে আপনি নৌকার মধ্যে গেলেন আর কিভাবে আপনি পড়লেন, এরকম আর কি। ওই লোকটা ওনাকে তো উনি খুব ভয় পায়, এবং ওই রাতের বেলা উনি ওই দোকানেই থেকে যায় আর কি লোকের সাথে, এবং পরে ওখান থেকে উনি ব্যাক করেন। ওকে, এটা ছিল ঘটনা, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার সেকেন্ড স্টোরির জন্য। আমরা এবার SMS এ যাব, এবং আমাদের কাছে বেশ কিছু SMS অলরেডি আছে। রাজ আমাদের বাঘা থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন আই লাইক টু লিসন বুথ এফএম। আমাদেরকে লিখেছেন ইফতেখার, স্টোরিগুলো ভালো লাগছে। মেহেদি ঢাকা থেকে আমাদের SMS করেছেন। শরীফ আমাদের SMS করেছেন, ফার্স্ট SMS করলেন, খুব ভয় লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি জিলান আমাদের SMS করেছেন, নাটোর থেকে শুনছেন তিনি। এমডি বুলবুল তেজগাঁও থেকে আমাদের সাথে আছেন। ফাহিম আমাদের সাথে আছেন, আমার সাথে হচ্ছেন কাইয়ুম, এবং প্রায় 1 বছর পর শুনছেন সেই পুরনো ফিলিংস। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ব্যাক কাইয়ুম, এবং আশা করছি আবারও রেগুলার আপনাকে পাবো। আমাদেরকে দেখতে পাচ্ছি তাশফিক SMS করেছেন, তাশফিক আহমেদ অনিক, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। রাব্বি রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, কাকনহাট থেকে লিখছেন তিনি। শুভ গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অর্চি ঢাকা থেকে, এবং বাবু ভাইয়ের স্টোরিটার প্রশংসা করেছেন। আমি দেখতে পাচ্ছি আতিক, তিনি শুনছেন আমাদেরকে পাংশা থেকে। এছাড়াও হিমেল আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন SH ডালিম হাজারিবাগ ঢাকা থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন পটুয়াখালী থেকে DP নয়ন। এছাড়াও SH হালিম আবারও SMS করেছেন। MD হাবিব সবুজ এবং পলাশ আমাদেরকে SMS করেছেন কাদিরগঞ্জ রাজশাহী থেকে। হাসান খান আমাদের আবারও SMS করেছেন। রায়ান ইসলাম আমাদের SMS করেছেন টাউন হল ময়মনসিংহ থেকে। এছাড়াও হৃদয় মানিকগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। সাগর বরগুনা থেকে আমাদের SMS করেছেন। গোলাম রাব্বি আমাদের SMS করেছেন মিডফোর্ড ঢাকা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মেহরান চৌধুরী সিলেট থেকে। রাকিব আমাদের SMS করেছেন। রূপা খুলনা থেকে SMS করেছেন। হৃদয় মানিকগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। আব্দুল মিরপুর থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি রাজ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অপু গোপালগঞ্জ থেকে। বুলবুল আমাদের SMS করেছেন আমাদেরকে পনির বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is BHOOTFM@radiof
@rti.fm আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক পেজ, একটু পরে আমরা কমেন্টগুলো পড়বো ব্রেক থেকে ফিরে এসে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.foodcan, www.facebook.com/bothfm.russell। নতুন অতিথি নিয়ে আসবো এবং আপনাদের ফেসবুকের কমেন্টগুলো পড়বো। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কিছুক্ষণের জন্য। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুড 30.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে নতুন অতিথি যোগ দিয়েছেন কিছুক্ষণ আগেই, এবং তাদের মধ্যে একজন আপনারা সবাই চেনেন, তিনি হচ্ছেন হাফিজ মাইনুদ্দিন ভাই, এবং তিনি আমাদের সাথে এই মুহূর্তে আছেন। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এপিসোডে খুব ইন্টারেস্টিং একটা পার্ট শুরু করব। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই অনেকের সমস্যা নিয়ে আমাদের লিখেছেন, সেই সমস্যাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবেন কিছু কিছু বিষয়ে হাফিজ মাইনুদ্দিন ভাই, এবং আপনাদের সমস্যাগুলো আমার কাছে এই মুহূর্তে আছে, আমি সমস্যাগুলোর কথা জানাবো ওনাকে। তার আগে আমরা যেতে চাই ফেসবুক পেজে আমাদের, এবং এটা হচ্ছে হৃদয় খান আমাদের লিখেছেন যে বাবুভাই স্টোরি ভালো লাগে। আসিফ আল আজাদ আমাদের SMS করছেন মিরপুর থেকে, লাস্ট ঘটনাটা অনেক ভালো ছিল। জামাল হোসেন আমাদের SMS করছেন, এবং আমাদেরকে নাসিম SMS নাই কমেন্ট করেছেন, নাসিম হাসান আমাদের কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন আর্টিস্ট শাকিল, এছাড়াও সাইয়দ আজাদ জিবরান আমাদের সঙ্গে রয়েছেন, আমার ছোটন মেটাল, এছাড়াও আমাদের সাথে রয়েছেন শাহিন আক্কাস, আরিয়ান রাফাত আদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন MD জুবাইর হোসেন, MD মোহাম্মদ আশরাফুল, এছাড়াও আহমেদ নীরব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন ট্রিমা, তামান্না রিফা, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি অনিন্দ শাহরিয়ার, সৈয়দ মেহেদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নোমান নূর হেলালি, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ সাহা, মমিনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন রেজাউল হোসেন রাজু আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সাথে শাহিন আলম আমাদের সাথে রয়েছেন, রউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি SD শাউন, এছাড়াও আমাদের সাথে আছেন আবির খান, আভিন টুডু আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অ্যাপ দিয়ে শুনছেন অনুপ মণ্ডল, লিটন হাসান নীল আমাদের সঙ্গে অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপ করেছেন। আপনারা চাইলে আপনারা যদি অ্যাপ দিয়ে শুনে থাকেন তাহলে অ্যাপের ছবি আপ করতে পারেন আমাদের সঙ্গে, এবং আপনি সে সাথে কি অবস্থায় শুনছেন সেটাও আমাদেরকে এখন মানে আপলোড করতে পারেন। যারা আপনারা গ্রুপে শুনছেন, একসাথে অনেকে মিলে শুনছেন, তারা আমাদেরকে সেই ছবি পাঠাতে পারেন যদি বন্ধু বান্ধব মিলে একসাথে শুনে থাকেন এখন। আর আমাদের সাথে যে ফেসবুকে যে আমাদের যে ভূত এফএম যে পেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন অ্যাঞ্জেল তাসনিম, এছাড়াও রিহাব রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন MD বসির খান, আমাদের সঙ্গে আছেন জাফর কবির সোহান, সজল আহমেদ, নাইমুল ইসলাম দুর্জয়, আশিক মন, নীলপরি নিরঞ্জনা আমাদের সঙ্গে আছেন, হামিদুর, এছাড়াও MD রেদওয়ান হোসেন আফ্রিদি, অনিক ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও সুমন সাহা, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আহমেদ সিজান, এছাড়াও অনিকেত প্রান্তর আমাদের সঙ্গে আছেন, তানজিনা সিদ্দিকি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জিদান চাকমা, এছাড়াও রিহাব রেহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন ফাহিম হাসান, হৃদয় খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন রিফাত, এছাড়াও রুবেল মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আর SMS তো পড়েছি একটু আগে, আমরা এখন সরাসরি আবারও ঘটনায় চলে যাব। তবে তার আগে কিছু প্রশ্নের উত্তর এখন আমরা খুঁজে পেতে চাই। আচ্ছা, আমাদের সঙ্গে প্রথম যে প্রশ্নের উত্তরটা চাই সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যখন যে হাফিজ মাইনুদ্দিন ভাই আমাদেরকে বিভিন্ন সমস্যার উত্তর দেবেন, তো লাস্ট এপিসোডটা তো আমরা একটু ডিফারেন্ট করেছিলাম, তো সেখানে সেটা দেওয়া সম্ভব হয়নি। এখন আমরা বলবো, আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জালাঙ্গি সড়ক পাড়া থেকে আমাদের একজন লিখেছেন, এবং তিনি যেটা লিখেছেন যে আমি নুরুল ইসলাম, আমার প্রবলেমটা বলবেন না, নামটা বলতে পারেন। তো প্রবলেমটা যেহেতু উল্লেখ করতে তিনি নিষেধ করেছেন, সুতরাং আমি প্রবলেমটা উল্লেখ করছি না, শুধুমাত্র তার সমস্যাটার উত্তর আমি ছোট্ট করে বলবো যে হাফিজ মাইনুদ্দিন ভাই আপনাকে একটু জানিয়ে দিতে বলেন। জি ভাইয়া, গোলাম মাহমুদ ভাইয়া উনি খুব ভালো লোক, ওনার পারিবারিক ফ্যামিলির সম্পর্কটা ভালো না থাকার কারণে তার এই সমস্যাটা হইতেছে। আচ্ছা,
মানে সেটা কিরকম বুঝি না? উনি প্রশ্নটা উল্লেখ করছেন তার ওয়াইফকে যেটা খাওয়ানো হয়েছে সেটা বাস্তব। আচ্ছা, হ্যাঁ, খাওয়ানো হয়েছে। এটা এই জন্যই যে ওনার ছেলেকে যে ওনার কাছ থেকে আলাদা করা হয় অভিভাবক থেকে, সেই যে সম্পর্কটা যেন ভালো থাকে, মিলেমিশে থাকে, সেটা তারা চাচ্ছেন। তাদের সম্পর্কটা, ফ্যামিলির সম্পর্কটা ভালো না থাকার কারণে। তার মানে আপনি বলছেন যে উনি যেটা আন্দাজ করছেন কিছু খাওয়ানোর ব্যাপারটা, সেটা আসলে খাওয়ানো হয়েছে। আমরা সেকেন্ডটাতে চলে যাই। এমডি মারুফ আর রশিদ আমাদের লিখেছেন খুলনা থেকে, আমার মাথা প্রায় সব সময় গরম থাকে এবং আমি অনেক কিছু ঘটনার আগে টের পাই, এর সমাধান দিলে উপকৃত হব। রাশেদ ভাইয়ার আল্লাহ তাআলা বিবেক শক্তিটা প্রখর করে দিয়েছেন, যার কারণে উনি এই জিনিসটাকে যে কোনো কাউকে দেখলে অথবা কোনো কিছু দেখার সাথে সাথে উনি বুঝতে পারেন যে ঘটনা ঘটে যাচ্ছে। আর উনার যে মাথাটা গরম থাকে, উনি বলতেছেন সেটা তার অস্থিরতার কারণে। সবকিছুতে উনি অগ্রিম যেটা বলবেন সাথে সাথে যেন হয়ে যায়, সবার কাছ থেকে সবকিছু অস্থিরতা করার কারণে তার মাথাটা গরম থাকা হয়। কিন্তু তার কোনো সমস্যা না, এটা হইতেছে আল্লাহ তাআলা তাকে বিবেক শক্তিটাকে প্রখর করে দিয়েছেন। মিরাজুল হাসান মিরাজ আমাদের লিখছেন, তিনি লিখছেন ঘুমানোর সময় আমাকে খুব ঘন ঘন বোবা ধরে। হ্যাঁ, এটা কি কোনো প্রবলেম? হ্যাঁ, এটা একটা সমস্যা। উনাকে বলবো 5 ওয়াক্ত নামাজ যেন পড়া হয় উনার। আচ্ছা, উনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে অথবা যেভাবে হোক উনি নামাজ যেন পড়া হয়, এবং রাত্রিবেলা যখন উনি ঘুমাবে ওযু করবে, আর ডান দিক বুকের ডান পাশে আলিফ, মাঝখানে লাম, বাম পাশে মিম লিখে ঘুমালে বোবার কখনো ধরবে না। আচ্ছা, আমাদের এখানে লিখছেন যে প্রায় 2 বছর আগে ডিভোর্স হয় একজনের, গাইবান্ধা থেকে তিনি লিখছেন, তৌফিকুল আলম, এবং তিনি বলছেন ডিভোর্সের 7 থেকে 10 দিন। আচ্ছা, বাবার নাম তৌফিকুল আলম, তার নাম হচ্ছে আরিফ মোহাম্মদ তৌফিক, এবং তিনি লিখছেন যে 7 থেকে 10 দিন পরে বেডরুমের ফ্যান নষ্ট হয়ে যায়। ফ্যান ঠিক করার সময় ফ্যানের উপরে তিনি সাদা কাগজে কিছু একটা লিখিত অবস্থায় একটা তাবিজ পান। এই তাবিজটা কোথা থেকে আসলো তিনি জানতে চেয়েছেন। জি ভাইয়া, তাবিজটা তো ডিভোর্সের অনেক আগেই ছিল। আপনার তাই মনে হয়? জি জি, তার মানে আগে থেকে ছিল। অনেক আগে। তার মানে আপনি বলছেন যে সম্পর্ক ভাঙার কারণটাও এরকম? আচ্ছা, ওকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো একজন লিখেছেন যে আমার একটা সমস্যা আছে, মাঝে মাঝে বুঝতে পারি কে যেন আমাকে ডাকে, এটা রাতে বাড়ি ফেরার সময় হয়, এটা আমি এটা সমাধান চাই। জি, আশিক ভাইয়া, আশিক ভাইয়ার এটা জিনের একটা প্রভাব। আশিক ভাইয়ার এখন সামনে আরো জিনের প্রভাব পড়বে। আশিক ভাইয়ার উচিত সকাল এবং সন্ধ্যা এই দুটা সময়তে যেন আয়াতুল কুরসি পাঠ করা হয়, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। এই দুটা নামাজের পরবর্তীতে কারোর সাথে কোনো কথা না বলে আয়াতুল কুরসি পাঠ করলে ইনশাআল্লাহ ওনাকে আর কোনো সমস্যা করবে। আমাদের পরের প্রসঙ্গে চলে যায়, সরাসরি মূল প্রসঙ্গে আসি। গত 1.5 বছর ধরে আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে, জানি না এটাকে কাকতালীয় বলবো কিনা, কিন্তু এইসব ঘটনার শিকার হওয়া আমার মনে হচ্ছে আমাকে কালো জাদু করা হয়েছে। আমার ইমেলটি সামান্য দীর্ঘ হতে পারে, অনুরোধ করছি ধৈর্য ধরে পড়বেন। আপনার সঙ্গে অনেক গুণী মানুষের পরিচয় আছে, হাফেজ মাইনুদ্দিন ভাই অথবা আরেকজন এসেছিলেন যিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন। আপনার মাধ্যমে যদি ওনারা আমাকে একটা পথ দেখান খুব উপকৃত হব। ঘটনা শুরু হয় আমাদের চাকরি হারানোর মধ্যে দিয়ে। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে কাজ করতাম। প্রতিষ্ঠানের সকল নিয়ম মেনে চলছিলাম, ছাত্রছাত্রীরা আমাকে খুব পছন্দ করত। কিন্তু কর্তৃপক্ষ একদিন আমাকে ডেকে বলল আমার চাকরি নাকি থাকছে না। আমি অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলাম, তারা বললেন আমি নাকি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। আমি আকাশ থেকে পড়লাম, ওনারা আমার সাথে আর কোনো কথা বলতে চাইলেন না এবং আমি বেকার হয়ে গেলাম। অদ্ভুত বিষয়, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং 8 বছরের অভিজ্ঞতা থাকার পরেও কোনো প্রতিষ্ঠান আমাকে ইন্টারভিউতে ডাকলো না পর্যন্ত। শেষে আমি একটা নিম্নমানের প্রতিষ্ঠানের নামমাত্র বেতনে ভিক্ষা চেয়ে ঢুকলাম, সেখানেই আছি ভিখারির মতো অবস্থা প্রায়। এই শেষ নয়, অভাবনীয়ভাবে সকল সুযোগ যেন আমার হাতের আঙুল দিয়ে গলে বেরিয়ে যাচ্ছে। কাছের মানুষেরা কথা দিয়ে নির্বিকার ভাবে কথা রাখছে না। মা বাবা সহ অন্যরা আমার প্রতি বিনা কারণে বিরূপ হয়ে উঠছেন। সম্প্রতি একটি ইন্টারভিউতে প্রথম হবার পরেও আমাকে কথা দিয়ে কর্তৃপক্ষ অন্যজনকে নিয়োগ দিয়েছেন। আমি এখন দিশেহারা, বুঝতে পারছি না কার কাছে গেলে সমাধান হবে। আমার পরিচিত এমন কেউ নেই যে আমাকে সাহায্য করবে, তাই আপনাদের শরণাপন্ন হলাম। আমার ভাগ্য যেমন খারাপ হয়ে যাচ্ছে তাতে মনে হতে পারে এই ইমেল আপনার চোখেই পড়বে না। যদি পড়ে অনুগ্রহ করে হাফেজ মাইনুদ্দিন ভাইকে কাছে পৌঁছে দেবেন অথবা তার সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দেবেন। নিচে তারপরে তিনি ঠিকানা দিয়েছেন। আপনার কি মনে হয় যে ওনাকে আসলে কালো জাদু করা হয়েছে? না ভাইয়া, ওনার এটা কালো জাদু না, ওনার এটাকে আতশী রোগ বলা হয়। আচ্ছা, এই আতশী রোগের কিছু সমস্যা দেখা দেয় যে ভাগ্য তার জবের বেলা, ব্যবসা বাণিজ্য, আত্মীয় সম্পর্ক, বন্ধু বান্ধব সব দূরে সরে যাবে।
তার শারীরিক সমস্যা দেখা দেবে, সব দিক তার বিফল হবে, সুফল তার আসবে না। এটা আতশী রোগ বলা হয়। এই আতশী রোগের উপকারিতা হইতেছে সেটার থেকে মুক্তিপ্রাপ্ত হওয়ার জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজের পরবর্তীতে কারোর সাথে কোনো কথা না বলে সূরা ওয়াকিয়া, কোরআন তেলাওয়াত অবশ্যই করতে হবে। তার মানে আপনি বলছেন যে তার মানে ম্যাক্সিমাম জিনিসের সমাধান আসলে আল্লাহর উপরে ভরসা রাখলে নামাজটা আমি যদি নামাজ ঠিক মতন পড়ি, কোরআন যদি ঠিক মতন পড়ি, তাহলে আমার এই সমস্ত ম্যাক্সিমাম সমস্যা আসলে দূর হয়ে যাওয়া সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো, আপনারও ঘটনা আছে, সেই ঘটনা নিয়ে আমরা আবারও ফিরে আসবো। তবে এখন আমরা আরেকটা ইমেইলে চলে যাব এবং এই ইমেইলটি আমাদেরই একজন অতিথি পাঠিয়েছেন, না আমাদেরই একজন লিসেনার পাঠিয়েছেন, সেটা আমি এখন পড়বো। তো এই ইমেইলটা আমি পড়ছি, আশা করছি যে আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম আসল ভাই, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ভেরি ওয়েল। আই সেন্ট অডিও, আচ্ছা অডিও ক্লিপ তিনি পাঠিয়েছিলেন কিছুদিন আগে, সেটা লিখেছেন, বাট মেবি সেটা পাওয়া মানে সেটা আমরা মানে আমাদের কাছে আসেনি। এনিওয়ে, এবং তিনি আজকে একটা কোনো একটা ডিফারেন্ট কিছু একটা তিনি আমাদের সাথে শেয়ার করতে চান এবং তিনি লিখেছেন যে তিনি আসতে পারবেন না, বাট যদি তার স্টোরি পছন্দ হয় তাহলে তাকে যেন আমরা সেটা শেয়ার করি। তারপরে তিনি লিখছেন, আমি নাজিফা, আমি কতদিন পর পর কিছু অদ্ভুত স্বপ্ন দেখছি। ফার্স্টে তেমন কিছু বুঝিনি, কিন্তু এক সময় দেখলাম কোথায় যেন স্বপ্নগুলোর মাঝে একটি মিল খুঁজে পাই। আমাদের বাসার 2 তলায় আমরা থাকি। পুরো বাসায় আমরা মাত্র 4 জন মানুষ, কোনো ভাড়া দেইনি। নিজেরাই ওপরে নিচে ঘুরে বেড়াই। 4 তলাতে একটা হল রুম, কোনো ফাংশন হলে ওখানে করা যায়। 5 তলায় ছাদ। আমি প্রায় সময় রাতের বেলা একা একা ছাদে যেতাম। যেহেতু আমরা 2 তলায় থাকি তাই উপরের লাইটগুলো অফ থাকে, প্রয়োজন হলে চালানো হয়। একা একা ছাদে ঘুরতে বেশ ভালো লাগে। দোলনাতে ঝুলতাম আপন মনে, কিন্তু আমি সহজে লাইট চালাতাম না। অন্ধকারেই আমার ভালো লাগে, কিন্তু অনেক দিন হয়ে গেছে এখন আর ছাদে যাই না। কিছু দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়ায়। ঘটনায় ঢুকবো। এই মুহূর্তে যদি কেউ চান তাহলে ছাদে উঠে গিয়ে এই ঘটনাটা শুনতে পারেন বা নিজের ছাদে ঘুরে আসতে পারেন এই ঘটনাটা শুনতে শুনতে কানে হেডফোন দিয়ে। একদিন ঘুমিয়েছিলাম দুপুরে, স্বপ্ন দেখছিলাম আমি 4 তলায় আমার সোফায় বসে গান শুনছি। একটু দূরের একটা বাসার ছাদে একটি ছেলে আমাকে দেখে হাসছে। একসময় দেখি সে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে পুরো শরীর বালু অর্থাৎ স্যান্ড যেটাকে বলি আমরা, বালু হয়ে ঠিক আমার কাছে উড়ে আসছে। সেখানে বাতাস ছিল না, খুব রোদ, কিন্তু ওই জিনিসটা এসে চারিদিকে বাতাসের মতো ঘুরতে লাগলো। আমি দৌড়ে বের হয়ে গেটটা বাইরে থেকে আটকানোর চেষ্টা করি, তখন আমার হাতের রিংটা ভেতরেই পড়ে যায়। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। সেই জিনিসটা যেন আমাকে নিয়ে যাবে বা আমার কোনো ক্ষতি করবে। এমন সময় আমার ঘুম ভেঙে যায় এবং আমি তখনও ভয়ে ছিলাম। অবাক যেটা লাগছে তা হলো সময়টাও তখন প্রায় একই ছিল, মানে আমি এই মাত্র যেন উপরে ছিলাম। এখানে কিভাবে আসলাম একই সময়? আরেকদিন দেখি আমি 3 তলায় একা। হঠাৎ যেন সব অন্ধকার হয়ে গেল। কোনো অবয়ব আমাকে মাটিতে ফোর্স করে ঢুকিয়ে দিচ্ছিল। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় এবং তখন দেখি সময়টাও যেন কিভাবে প্রায় মিলে যাচ্ছে। আমার বডি তখন ফ্রিজ একদম ফ্রিজ হয়েছিল। এগুলো 2টো স্বপ্নের কথা বললাম। এখন বাস্তবের কথায় আসি। আমি অভ্যাসবশত একদিন রাতের বেলা অন্ধকারে সিঁড়িতে বসেছিলাম। দক্ষিণা ঠান্ডা বাতাসে পাশের বাসা থেকে হালকা আলো এসে পড়ছিল। তখন আমি হঠাৎ দেখি একটা ব্ল্যাক শ্যাডো মুহূর্তে এখান থেকে ওখানে সরে গেল। আমি কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম, কি দেখলাম এটা। তারপর আমি 1 ফ্লোর নিচে এসে বসলাম সিঁড়িতে। বলা দরকার আমাদের বাসার পেছনের বাসাটা কেমন জানো, ওদের কাজ কখনো শেষ হয় না।
ভাঙে আবার বানায়। সন্ধ্যার পর সেখানেও আর কাজ হয় না বলে উপরের সব ফ্লোর অন্ধকার থাকে। যাই হোক, আমি দেখলাম ওই বাসার একটা ফ্লোরে হঠাৎ লাইট জ্বলে উঠল, আবার নিভে গেল। প্রথমে ভেবেছি হয়তো চোখের ভুল, কিন্তু এরপরে কয়েকবার জ্বলে আবার নিভে গেল। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে এমন এখন কে করবে, কে কি করবে? আমি এরপর যা দেখলাম তা আমার কোনো হ্যালুসিনেশন ছিল না। আমি দেখলাম একটা অদ্ভুত শ্যাডো, দেখতে খুব অন্যরকম, লাইক একটা ককরোচ কে যদি মানে 1.5 ফিট বড় মোটা করে কল্পনা করা হয়, অনেকটা সেরকম যেন একটা অদ্ভুত বড় প্রাণীর শ্যাডো ওই বাসাটার ওয়াল বেয়ে সোজা উপরের দিকে আরো গভীর অন্ধকারের দিকে উঠে যাচ্ছে। জাস্ট একটা শ্যাডো। আমি জানি না ওটা কি ছিল। এর আগে যে ব্ল্যাক শ্যাডোটা দেখেছিলাম সেটা আরো অন্যরকম ছিল, যা উড়ে চলে গিয়েছিল। আমি এই ব্যাপারগুলো আমার আপির সাথে শেয়ার করি। ও আমাকে বলল তা অন্য একরকম। আমাদের আশেপাশে অনেক কিছু থাকে। ভূত এফএমে শুনেছে সে অনেকের ওপর অনেক পরি বা জিনের নজর থাকে। সেরকমই অনেক ব্যাপার থাকে যারা পিওর সোল খুঁজে বেড়ায়, অ্যান্ড তাদের ওপর আলাদা নজর থাকে। প্রথমে তুমি স্বপ্ন দেখতে আর এখন বাস্তবেই ব্ল্যাক শ্যাডো তোমার আশেপাশে দেখছো। এই জন্য তোমার সন্ধ্যার পর একা ছাদে যাওয়াটা ঠিক নয়, অ্যান্ড তুমি লাইট অফ রাখো। এগুলো তোমার জন্য ওয়ার্নিং ছিল, এটা ওয়ার্নিং হতে পারে। আমি জানি না আমার সাথে এগুলো কি সম্পর্ক, বাট এটুকু বলতে পারি যে এগুলো আমার হ্যালুসিনেশন ছিল না। এখন অনেক দিন হয়ে গেছে আমি ছাদে যাই না। আপির সেই কথাগুলো, আমার দেখা অবয়বগুলো আমার মনে ভয় তৈরি করে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এটা পড়ে শোনাবেন, খুশি হব। অ্যান্ড তারপরে নাজিফা শেষ করেছেন তার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ নাজিফা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আশা করছি আপনাদেরও নাজিফার ঘটনা ভালো লেগেছে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে, এবং এখন চলে যাব হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। তার রিসেন্ট একটা ঘটনা শুনবো আমরা, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। তো মাইনুদ্দিন ভাই, আপনার সেকেন্ড স্টোরিটা আমরা শুনে ফেলি, না আপনার প্রথম স্টোরিটা আমরা শুনে ফেলি। জি, বেশ 2-4 দিন আগে ঘটনা একটা হয়েছে। সেটা হচ্ছে রাত্রিবেলায় আমি ইসলামিক গান শুনতেছিলাম। যখন শুনতেছিলাম তো রাত্রি 2:30 তখন বাজে। আমি ঘরে চাবিটা নেই, বাতিটা জ্বালিয়ে সেই গানটা বন্ধ করে ওয়াশরুমের চাবিটা নিয়ে আমি ওয়াশরুমে যাই। আমি যাওয়ার সময় দরজাটা বন্ধ করে রাখি। ওয়াশরুম থেকে কাজ শেষ করে যখন আসি তখন আমি দেখতেছি আমার দরজাটা খোলা, ঘরের বাতি নেভানো, গান চলতেছে। তখন আমি একটু অবাক হলাম যে আমি তো ঘরে বাতিও জ্বালাইছি, দরজাও বন্ধ ছিল, গান তো বাজতেছিল না। তখন আমি ভাবলাম যে হয়তো আমার নিজের কোনো ভুল হতে পারে, সেটা আমি খেয়াল করলাম না। এরপর আমি ঘরে যখন ঢুকলাম তখন দেখি যে না, ঘরে কোনো একটা মেহমান আসছেন। তখন আমি সেখানে সালাম দিয়ে দিলাম। সালাম দিয়ে আমি আমার চুপচাপ বসে পড়লাম। বসে থাকার কিছুক্ষণ পরে উনি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে কান্নার সরে সে আমাকে সেইটুকুই বলতেছে, আমি বাম হাতের মধ্যে যে দোয়া লেখা একটা রিং পরেছিলাম সেটা কেন পরলাম। সে আমার কাছে এটা প্রশ্ন করলো যে আমি বাম হাতে সেই দোয়া লেখার রিংটা কেন পরলাম। সেই রিংটাকে আঘাত করলো, সেটা আমাকে পড়তে নিষেধ করে দিল, এবং সেটার উপরে খুব আঘাত করে সেটাকে একটু বাঁকা করে দিল, এবং সে বললো যেটাকে আমাকে পড়ার জন্য না। তখন আমি বলছি না, আমি এটা পড়বো, কেননা সেটা আমার খুব প্রয়োজন আছে। তখন উনি কান্না সরিয়ে আমাকে বললেন যে না, তুমি এটা পড়বে না, এটা খুলে রাখতে হবে। তারপর আমি আমার বসে চুপচাপ রয়েছি। উনি যখন চলে গেলেন তখন কিছুক্ষণের মধ্যে সেই ঘরের বাতিটা নিজেই জ্বলে গেল, এবং গান বন্ধই হয়ে গেল। গান চলছিল না, ঘরের বাতিটা জ্বালানো ছিল, দরজাও বন্ধ হয়ে গেল, এবং গানটা নিজেই বন্ধ হয়ে গেল।
আমি পরবর্তীতে সেটা করলাম যে এই যে আমাকে আংটি দেওয়া সে আসছেন আমারই বাম হাতের রিংটা পরার জন্য, উনি এটা পছন্দ করেননি যে আমি বাম হাতের রিংটা কেন পরলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা কিছু SMS নিব এখন। FM নূর জাহান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে মিরপুর থেকে তিনি SMS করেছেন এবং তিনি আমাদেরকে তার প্রবলেমের কথা লিখেছেন। খালিশপুর খুলনা থেকে মিস্টার পলাশ মাহমুদ আমাদের SMS করেছেন এবং তিনি বলেন যে আমি জানতে চাই যে স্বপ্ন দেখি সে ঘটনা আমাকে কেন জানি স্বপ্নে দেখি, আর সেই স্বপ্ন বুঝতে পারিনি। আপনারা ইমেইল করে আরো বেশি ভালো হয়, আর নাহলে এখানে লিখে খুব ছোট করে লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেব SMS করেছেন বরিশাল থেকে এবং তিনি শুনছেন আমাদের সাথে। বাপ্পি আমাদের সাথে আছেন এবং হাজারিবাগ থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। জুয়েল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ইমু ফরিদপুর থেকে, এছাড়াও প্রেম আমাদের সঙ্গে আছেন, ঋতিক আমাদের সঙ্গে আছেন, রেজাউল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সুমাইয়া, এছাড়াও সুমাইয়া জামান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাহুল সাতক্ষীরা থেকে এবং আমাদের সঙ্গে আছেন এখানে দেখতে পাচ্ছি তাসিন এবং আমাদের সঙ্গে আছেন MD বুলবুল, সাকিব হাসান আমাদের সঙ্গে আছেন, বাপ্পি তালতলা থেকে আমাদের সঙ্গে আছেন, ফাহিম খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন মেহেদি হাসান চাঁপাইনবাবগঞ্জ থেকে, অসম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মাহবুব, এছাড়াও আমাদের সঙ্গে আছেন জুয়েল, আমাদের সঙ্গে আছেন শিশির খুলনা থেকে, হাসান আমাদের সঙ্গে আছেন এবং অনেকদিন পর তিনি আমাদেরকে আবার নক করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য যারা আমাদের সঙ্গে আছেন। আর আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে ফেসবুকেও অনেক কিছু লিখছেন। অ্যান্ড যারা ফেসবুকে আসতে চান তাদেরকে আরো একবার বলি যে www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell এই দুটো জায়গায় এসে কিন্তু আপনি আপনার কথা আপনার যা বলার আপনি জানাতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে আরিফিন অভি আমাদের সঙ্গে আছেন এবং তিনি লিখেছেন একটা প্রবলেমের কথা। MD সাগর আহমেদ আমাদের সঙ্গে আছেন, অনেকদিন পরে তিনি শুনছেন আমাদেরকে, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো ভাই। সিজান রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে কুয়াশার মৌ আছেন, তিনি বলছেন অলরেডি শুনছি। আরিফুর রহমান আমাদের সাথে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে তিনি আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং MD নাদির উদ্দিন সামিদুল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে তিনি শুনছেন এই মুহূর্তে জানিয়েছেন। তানভীর আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং শাহাদাত হুসাইন আমাদের সঙ্গে আছেন নরসিংদী থেকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়াত হাসান, লিটু আনাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি উত্তরা থেকে শুনছেন এবং লিখেছেন যে আই লাভ ভূত এফএম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রবিউল ইসলাম সজীব এবং তিনি ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে শুনছেন। আরিফুর রহমান জিতু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রহিমা আখতার পপি, তিনি আমাদের সাথে শুনছেন। MD হাসান খান আমাদের সঙ্গে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। সালমান আহমেদ তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি অ্যাপ দিয়ে শুনছেন সাতক্ষীরা থেকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকেই আমাদের যে ফেসবুকে যে ফুর্তি পেজটি রয়েছে, ফুর্তির যে পেজটি রয়েছে রেডিও ফুর্তি www.facebook.com/radio.furti সেখানেও অনেকে শুনছেন এবং সেখানেও অনেকে আছেন আমাদের সঙ্গে এবং তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি MD আনামুল কবির ইমরান আছেন আমাদের সঙ্গে, আরিফুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন SM নাইম, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যালন মিড ফরহাদ, এছাড়াও আমাদের সঙ্গে রিদওয়ান রিফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জীবন রবিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন SM নাইম, এছাড়াও আশরাফুল ভক্ত জয়, MD রিফাত আমাদের সঙ্গে আছেন, রাকিব আহমেদ আমাদের সঙ্গে আছেন, শিহাব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আশিক মুন, রিদওয়ান, আচ্ছা আমাদের সঙ্গে ইমতেহান নাইম আমাদের সঙ্গে আছেন। আমরা ভূত এফএম এর জন্য কন্টেন্ট প্রোভাইডার খুঁজছি, অর্থাৎ আপনি চাইলে আপনি ভূত এফএম এর বিভিন্ন কন্টেন্ট প্রোভাইড করতে পারেন এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার একটা সিভি, এক কপি সিভি আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, আর সেটা হচ্ছে আমাদের ভূত এফএম @radiofurti.fm, এখানে আপনি পাঠাতে পারেন। কন্টেন্ট প্রোভাইডার হিসেবে যদি আপনি ভূত এফএমের সাথে কাজ করতে চান, দ্যাট মিনস আপনাকে বিভিন্ন ধরনের যদি আপনার কাজটা কি হবে, আপনার কাজটা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যদি আপনার সাথে ঘটনা শেয়ার করতে চাই, তার কাছে ঘটনা কালেক্ট করে নিয়ে আসা, কার কাছে ঘটনা আছে এই ঘটনাগুলো খুঁজে বের করা, হন্টেড প্লেসগুলো খুঁজে বের করা, সেগুলো আমাদের কাছে সেগুলো তথ্য নিয়ে আসা, এই ধরনের ব্যাপারগুলোতে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে।
আমরা আপনাকে কল করব খুব তাড়াতাড়ি যদি আপনার আগ্রহ থাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং পরবর্তী অতিথি তিনি পেশায় একজন ড্রাইভার, এবং তার সঙ্গে সেই সূত্রেই আমার দেখা হয়েছিল, এবং তিনি আমাকে সে তখনই বলেছিলেন যে তার জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা রয়েছে, অ্যান্ড সেই ঘটনাগুলো আমি শুনতে চেয়েছিলাম। আজকে তিনি স্টুডিওতে এসেছেন, আমরা নানা পেশার মানুষজনকে নিয়ে আসি এখানে, এবং একটু আগে আপনারা এরকম একজনের সাথে কথা শুনেছেন, এবং তিনি একজন ড্রাইভার, এবং তার একটা অদ্ভুত ব্যাপার, তিনি নাকি একটা থাপ্পড় খেয়েছিলেন জিনের কাছ থেকে, এবং সেই দাগটা এখনো আছে। আমি প্রথম দেখলাম কারো মুখে এরকম ধরনের দাগটা অনেকটা যে জন্ম দাগ যেরকম থাকে ওই রকমই, কিন্তু একটু আলাদা শেপের, এবং সেই দাগটা তার মুখে নিয়ে তিনি বয়ে বেড়াচ্ছেন, এবং তিনি সেদিনও আমাকে এটা দেখিয়েছিলেন, এবং আমি তখনই তাকে ডাকি। আজকে তিনি এখানে এসেছেন সরাসরি ঘটনা বলার জন্য। আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে। আপনি নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। জি, আমার নাম আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। জি, আপনি এখন আপনার ঘটনায় যাবেন, আপনার ঘটনাটা একটু প্লিজ বলবেন। জি, আপনার সাথে যে ঘটনাটি ঘটেছিল। জি, আমার ঘটনাটা আমার দেশের বাড়িতে হচ্ছিল। আমি তখন দেশে থাকি, আর আনুমানিক 3-4 বছর হবে। তো আমি এক জায়গাতে চাকরিজীবিত ছিলাম, যেটা আমার এলাকা থেকে একটু বেশি দূর না, প্রায় 15 কিলোমিটার এরকম। তো আমি ওই জায়গায় থাকতাম। আচ্ছা, রাত্রেবেলা তো থাকার সময় একদিন সময় পড়াতে আমি নামাজে যাই। তো নামাজ থেকে রাত্রে আড়াইটার দিকে আমি আসার পর শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে কিছুক্ষণ পরে আমার টয়লেটে যাব এরকম আমার বাসা থেকে রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমি কতটুকু যেতে ভীষণ অন্ধকার, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তারপরও আমি হাঁটতেছি, হেঁটে যাচ্ছি। যাওয়ার পর কত দূর যেতেই আমার চোখে পড়ে যে ওই জায়গায় একটা কবরস্থান আছে, আর ওই এলাকায় পারিবারিক কোনো কবরস্থান নেই। তো যার ফলে যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদের নিজের জমিতেই রাস্তার পাশে কবর দেয়। তো এরকম একটা কবর পেলাম। তো সেটাতে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে 7জন লোক ছিল। ওনারা সবাই সাদা পোশাক পরানো, খুব দেখতে খুব সুন্দর, দাড়িগুলো ভালো, দেখতে অনেক সুন্দর। তো আমি ওনাদেরকে দেখতে পাই, দেখে হঠাৎ দাঁড়ানোর পর আমি সেটা জানি না ওনারা কে, বা আমি হঠাৎ করে আমি মনে ভাবতেছি যে ওনারা হয়তো নামাজ থেকে আসার পরে ওই জায়গায় দাঁড়িয়ে কোনো জামাতের বেশি আলোচনা করতেছে এরকম একটা। তারপর আমি না ভেবেই সরাসরি টয়লেটের দিকে যাচ্ছিলাম। তারপরও আমি কি ভুল করলাম সেটাও আমি জানি না। আমি ওই জায়গা থেকে আবার ব্যাগ নিলাম। তো ব্যাগে আসতেছি, হঠাৎ করে আমার মনে হচ্ছে যেন ওই এলাকার যে আশপাশে এরকম একটা ভীষণ শব্দ আমার কানে আসতেছে। তো আমি অল্প অল্প ভয় পাচ্ছি আর অল্প অল্প করে হাঁটতেছি। তো হাঁটার পর কত দূর যেতেই পিছন থেকে আমাকে একটি থাপ্পড় দেয়, ভীষণ জোরে একটা থাপ্পড় দেয়। তো থাপ্পড়টা দেওয়ার পর আমি বেশ অনেকটা দূরত্বে ছিটকে যাই। তো ছিটকে যাওয়ার পর আমি আমার রুমমেটকে ডাকি, উনি আমার দাদু বলে ডাকতাম ওনাকে আমি রেখে আনি যে দাদা, আমি তো ওনাদেরকে চিনতেছি না, উনি আমাকে একটা থাপ্পড় দিয়েছে, আর আমি কি ভুল করেছি সেটাও আমি জানি না। তো দাদা বের হয়ে আসলো। বের হয়ে আসার পর উনি অনেক দূর যে খোঁজাখুঁজি করার পর কাউকে দেখতে পান নাই। তো পান নাই, আমাকে এসে বললো কই, কেউ তো নেই। আমি কই যে আমাকে মাত্র থাপ্পড় দিছে এবং আমার গালে সে দাগটা এখনো রয়ে গেছে। তো দাদা দেখলো, দেখার পরে বললো যে ঠিক আছে। তো ওনারা তো সম্ভবত আল্লাহওয়ালা জিন, ওই জিনেরাই তোমার নিশ্চয়ই ভুল পাচ্ছে, ভুল হয়েছে বিদায় তোমাকে থাপ্পড় দিয়েছে, না দিবে কেন। তো সেটাও আমি মেনে নিলাম যে ঠিক আছে। তো পরের 2 দিন পর আমাকে স্বপ্নের দিকে দেখানো হয় যে তোমার ভাগ্যটা ভালো, তুমি প্রাণে বেঁচে গেছো। আর বিশেষ করে আমাকে 4টা শর্ত দেয়, যে শর্তগুলো আমি যেন আমার লাইফে মেনে চলি। তো সেগুলো আমি এখনো মেনে নিচ্ছি বা চলতেছি। আশা করি সবসময় মেনে নেব। এখন থেকে আর সমস্যাটা হচ্ছে না কোনো। আর শর্তগুলো হলো আমি যেন কোনো প্রকার পানি নষ্ট না করি, প্লাস আমার আম্মা আব্বুকে মরণের আগ পর্যন্ত যেন ওনাদেরকে আমার সাথে রাখি। আর অবাধ্য মানুষে পছন্দ করে না এমন কোনো কাজ যাতে আমার জীবনে আমি কোনো সময় কারোর সাথে না করি। তো এই বিষয়গুলা আমি এখনো মেনে চলতেছি। আর আমার মাঝে মধ্যে এখনো ঘুমের ঘরে প্রায় সময় আমার বাম পাশের কানে প্রচন্ড ব্যথা হয়। তো সেই ছিল রাসেল ভাই আমার ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে শুনলাম ঘটনা, এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি যাবো, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি FM. The night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সারা ফ্রম বাংলাদেশ মেডিকেল কলেজ। তো স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা পসিবল না, তো রেকর্ড করে পাঠালাম, ভালো লাগলে প্লে করবেন। ভাইয়া, ঘটনাটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা, ওর নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনা এটা। তো ছেলেটার নাম পিয়াস। তো ওর মুখে অদ্ভুত ধরনের মানে পিকুলিয়ার ধরনের দাগ আছে, স্কার্স অনেক। তো আমরা ফ্রেন্ডরা ওকে অনেকবার বলেছি যে ডক্টরের কাছে যেতে বা এটাকে কিওর করার জন্য মেডিসিন নিতে। তো ও কখনোই ডক্টরের কাছে যায় না। ইভেন ওকে যদি বলা হয় এটার কথা অসম্ভব রেগে যায়। তো একদিন মানে সাডেনলি আমাদের একটা বারবিকিউ পার্টি আমরা অ্যারেঞ্জ করি। তো অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডরা একসাথে থাকলে যা হয়, তবে যখন আমরা গল্পে বসি তো তখন ওকে জিজ্ঞেস করা হয়, পিয়াস তুই কেন ডক্টরের কাছে যাস না? তো আমরা যে ঘটনাটা শুনি, ঘটনাটা শোনার জন্য আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না। তো ভাইয়া, ঘটনা চলে যাচ্ছি। পিয়াস যখন ইন্টার ফার্স্ট ইয়ারে যখন একা একা থাকতে শুরু করলো, তখন ও যখন ঘুমাতো তখন দেখতে একটা ছোট্ট বাচ্চা, অসম্ভব সুন্দরী একটা মেয়ে মানে তার সাথে এসে খেলা করতো। সে স্বপ্নে দেখতো যে সেও ছোট, বাচ্চাটাও ছোট, তারা খেলা করতেছে। তো শুরুতে সে ভেবেছে যে এটা ড্রিম, সিরিয়াস কিছু না, বাট কন্টিনিউয়াস সে এটা দেখতো। তো একদিন সে উঠছে, হঠাৎ সে জানালার দিকে তাকিয়ে দেখে যে ওই বাচ্চা মেয়েটা জানালার কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। তো সে প্রথমে ভাবলো যে হ্যালুসিনেশন হচ্ছে হয়তো, কিন্তু পরবর্তীতে দেখলো যে না, সত্যি সত্যি দাঁড়িয়ে আছে এবং হাত দিয়ে তাকে ডাকছে। সে রীতিমতো ভয় পেয়ে দৌড়ে গেল তার আম্মুর কাছে। তার আম্মুকে সে সবকিছু খুলে বললো, কিন্তু তার আম্মুকে বলার পরে তার আম্মু প্রচন্ড ভয় পেয়ে গেল এবং সে হুজুরের কাছে গেল, যা করে পানি পড়া টোড়া দিল। তো সমস্যাটা কিছুদিন অফ থাকার পরে আবার সমস্যাটা হওয়া শুরু করলো। ছেলেটা মোটামুটি বাস্তবে ওই মেয়েটাকে দেখতো, একটা বাচ্চা মেয়ে জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকতো, তাকে ডাকতো, তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতো। তো কিছুদিন পরে তার স্বপ্নে একটা চেঞ্জ আসে। সে দেখে মানে একটা গ্রাম, মানে একটা বাজারের মতো, ওই ছোট মেয়েটা তার হাত ধরে তাকে ওখানে নিয়ে যাচ্ছে। সে স্বপ্নের মধ্যে বোঝে যে জায়গাটা আসলে পিরোজপুর বাজার টাইপের কিছু একটা দেখে। তো সে মোটামুটি বোঝে। তো সে তার মাকে একদিন বলে যে মা চলো আমরা দাদু বাড়ি যাই। তো তার মা তো মোটামুটি রেগে যায়। ভাই, আমি একটা কথা বলতে ভুলে গেছি, তাদের হোম টাউন হলো পিরোজপুর। তো মা রেগে যায়, তো মোটামুটি অনেক বলে, কিন্তু কিছুতেই রাজি হয় না। এরপরে ছেলেটার যে বড় বোন, তার মানে বিয়ের এজ হয়ে গেছে, কিন্তু মানে বিয়ে হচ্ছে না, কোনোভাবেই বিয়ে হচ্ছে না। শেষ পর্যন্ত পিরোজপুরের এক ছেলের সাথে তার বড় বোনের বিয়ে ঠিক হয়। তো তাদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তাদের একটাই রিকোয়ারমেন্ট ছিল যে পিরোজপুরে এসে তাদের মেয়েকে দিয়ে যেতে হবে। যখন পিরোজপুর যাওয়ার কথা বলে তখন ছেলের বাবা বিয়েটা ক্যান্সেল করে দেয়। তো মোটামুটি আরো 6 মাস পার হয়, মেয়ের আর কোথাও ভালো ঘরে বিয়ে হচ্ছে না। আর ওইদিকে পিয়াস এরকম কন্টিনিউয়াস স্বপ্ন দেখছে, তো দেখছেই, সে রাতে ঘুমাতে পারে না। ওই বাচ্চা মেয়ে সবসময় এসে তার সাথে খেলে, গল্প করে, আর দিনের বেলা দেখে জানালা দিয়ে তাকে এসে ডাকছে। তো যখন মেয়ের বিয়ে হচ্ছে না, তো তখন তার বাবা চিন্তা করে যে মেয়েকে এখানে বিয়ে দিব। তারা ওই পিরোজপুরের লোকদের সাথে আবার কন্ট্যাক্ট করে যে আমরা আসবো, বাট 2 দিনের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে, যাতে যত শর্ট টাইমে পসিবল হয়। তো যেই বলা সেই কাজ, তারা বিয়ের ডেট দেয় এবং ডেট মতো তারা রওনা দেয়। কিন্তু তারা যেদিন রওনা দেয় তাদের মানে টার্গেট থাকে যে 2টার মধ্যে পৌঁছাবে, কিন্তু রাস্তায় বিভিন্ন ধরনের প্রবলেম হতেই থাকে। তো তাদের পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। তো ট্রান্সপোর্ট তো তখন তেমন অ্যাভেলেবল না থাকে, মোটামুটি তাদের বাড়ির কাছ পর্যন্ত যেতে 11টা বেজে যায়। তো তাদের বাড়ির সামনে ছোট একটা দিঘির মতো আছে। তো ওইটা উপরে গ্রামের ভাষায় বলে চার, মানে বাঁশ দিয়ে তৈরি করা থাকে। ওটার উপর দিয়ে পার হতে হয়, কিন্তু দেখে যে ওটা ভাঙা। তো তখনই পিয়াসের বাবা বুঝে যায় যে এখানে আমাদের জন্য কোনো সমস্যা ওয়েট করতেছে। তো পিয়াস তখন বলে যে বাবা, এখানে তো অনেক বাড়ি টাড়ি আছে, আমরা কোথাও স্টে করি। তো ওই চারের পাশ থেকে মানে চারের আশপাশে যত বাড়ি আছে ওই বাড়ি থেকে একটা লোক বের হয়। তো সেই লোকটা হিন্দু। ওই লোকটা বের হয়ে পিয়াসের বাবাকে বলে এতদিন পরে আসলি, মানে পিয়াসের বাবার পরিচিত। তো পিয়াসের বাবা ওই লোকটাকে দেখে ভয় পেয়ে যায়। কেন ভয় পায় সেটা পিয়াসকে তার বাবা পরে বলে। তো
সে অনেক জোরাজুরি করে যে তার নৌকা আছে, নৌকা দিয়ে সে পার করে দিক, কিন্তু পিয়াসের বাবা কোনোভাবেই রাজি হয় না। তো যখন দেখলো কোনো উপায় নেই, তারপরে পিয়াসের বাবা রাজি হয় যে আচ্ছা ঠিক আছে আমরা যাব। তারপরে তো মোটামুটি তাদের পৌঁছাতে রাত 12টা বেজে যায়। ওই দিন রাতে পিয়াস আবার ওই মেয়েকে স্বপ্ন দেখে এবং দেখে যে ওই মেয়ে তাকে বলছে তুমি এসছো, আমি অনেক খুশি হয়েছি। তো তারপরে বিয়ের অ্যারেঞ্জমেন্ট যখন শুরু হয়, তো ওই দিন পিয়াস বায়না ধরে যে তার ফ্রেন্ডের সাথে সে ঘুরতে যাবে। পিয়াসের মা কিছুতেই রাজি হয় না। তো পিয়াস তার মাকে না বলেই তার ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ড না ঠিক মানে গ্রামের ছোট বাচ্চা, ওদের সাথে বের হয়ে যায়। তো ঘুরতে ঘুরতে ও একটা জায়গায় একটা বাজারের মধ্যে চলে আসে, এসে সে ওই বাচ্চাগুলোকে হারিয়ে ফেলে। তো তখন সে উপরে লেখা দেখলো পিরোজপুর বাজার। তো ওখানে পিয়াসের বাবার এক বন্ধু যে পিয়াসকে চিনে, ওরকম একজনের সাথে তার দেখা হয়। তো পিয়াসের বাবা পিয়াসকে বলে যে বাবা তুমি তো রাস্তাঘাট কিছু চেনো না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু পিয়াস বলে যে আঙ্কেল আমি তো চিনি না, আর ওখানে তো একটা মানে দিঘি পার হতে হবে, আর চার তো ভাঙা, নৌকাও তো নাই। তো পিয়াস ওই বাবার ওই ফ্রেন্ড তাকে বলে দেয়, একটা শর্টকাট হয়ে বলে দেয় যে এখান দিয়ে যাবা, কিন্তু মাঝখানে একটা শ্মশান পড়বে, তুমি শ্মশানের মধ্যে দিয়ে যাবা, শ্মশানের পাশ দিয়ে যাবা। তো যে কথা সেই কাজ, পিয়াস তখন রওনা দেয়। তো যেতে যেতে যখন সে শ্মশানের কাছে পৌঁছায়, তখন দেখে ওই বাচ্চা মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, পিয়াস তো তখন মনে করতে পারে যে হ্যাঁ আমি তো ওকে সবসময় স্বপ্নে দেখি। তো তখন পিয়াসের সাথে বাচ্চা মেয়েটার কথা হয়। পিয়াস তো বলে যে তোমাকে আমি এতদিন দেখেছি, তাহলে তুমি এইখানেই ছিলা। তো মোটামুটি তাদের ভালোই কনভারসেশন হয়। তো পিয়াস একটা সময় মেয়েটা চলে যায়, কিন্তু পিয়াস হাঁটছে তো হাঁটছে, তার রাস্তা শেষ হচ্ছে না, কোনোভাবেই রাস্তা শেষ হচ্ছে না। একটা সময় পিয়াসের মনে পড়ে পিছন থেকে কেউ একজন তার শার্ট খামচে ধরেছে। তো পিয়াসের অতটুকু মনে আছে, সে ওখানে সেন্সলেস হয়ে যায়। তো বাড়ি ভর্তি মানুষজন পিয়াসকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে যে পিয়াস কোথায় কোথায়। পিয়াসের মা তো একদম পাগল হয়ে যায়। তো পিয়াসের বাবার হঠাৎ মনে হয় যে পিয়াসকে আমি ওখানে পাবো, যে কথা সেই কাজ। পিয়াসের বাবা ওইখানে যায়, শ্মশানে যেয়ে দেখে তার ছেলের মুখ মানে খামছে, রক্তাক্ত করে দেওয়া অবস্থা। তো পিয়াসকে ওখান থেকে নিয়ে আসা হয়। তো বিয়ে তখন মোটামুটি ক্যান্সেল। তো পিয়াসকে ঢাকায় নিয়ে আসা হয়। 3 দিন পর পিয়াসের সেন্স আসে। তো তখন পিয়াস তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি আমাকে কোথায় পেলে, আর তুমি জানলেই বা কিভাবে আমি শ্মশানে থাক। তো তখন পিয়াসের বাবা আসল ঘটনাটা বলে। পিয়াস যখন ছোট ছিল, মানে তখন তারা পিরোজপুরেই থাকতো। তো একটা ব্রাহ্মণের মেয়ের সাথে পিয়াসের অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল, ছোটবেলায় তারা একসাথে খেলতো। যেই চারটা তারা মানে পার হওয়ার কথা ছিল, মানে যে চারটা ভাঙা ছিল, ওই জায়গাতেই পিয়াস আর ওই হিন্দু ব্রাহ্মণের মেয়ে খেলতে খেলতে হিন্দু ব্রাহ্মণের মেয়ে চার থেকে পড়ে ওখানে মারা যায়। তো বাচ্চা তো ওরা দুজনেই ছোট ছিল, যে কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলেছিল কিনা সেটা তো জানা যায়নি। বাট ওই ব্রাহ্মণ মেয়ের মৃত্যু ওই পিয়াসের হাত ধরেই হয়েছে। তো ওই মেয়ে মারা যাওয়ার পরে ওই পিয়াসের মা সবসময় ওই বাচ্চাটাকে স্বপ্ন দেখতো। তো ওর মা তখন বুঝতে পেরেছিল যে এই মেয়ে কখনোই তার ছেলে পিছু ছাড়বে না। তো এই জন্য তারা পিরোজপুর থেকে ঢাকায় শিফট হয়। এবং যখন পিয়াস টিন এজে চলে আসে, তখন পিয়াস ওই মেয়েটাকে বারবার স্বপ্ন দেখতো। এবং ওই চারের সামনে যে হিন্দু লোক পিয়াসের বাবাকে নৌকা দিয়ে পার করে দেওয়ার কথা বলেছিল, সেই লোকটাই ছিল সেই হিন্দু ব্রাহ্মণ। তো ভাইয়া এই ছিল ঘটনা। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুড 8.0 FM। আমি দেখতে পাচ্ছি যে বাইরে গাড়ি টাড়ি চলা বেশ অনেকক্ষণ হলোই থেমে গেছে, এবং আমাদের মোটামুটি ঘটনা যা ছিল মোটামুটি আজকের মতো শেষ। সূর্য আমাকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে শো শুরু করার আগে তিনি বলেছেন গেস্টদেরকে প্রিপেয়ার করে নিতে। সেটা কি আসলে সম্ভব? আর সেটাতে তো মনে হয় যে একটু আমরা কোনো কিছু ম্যানিপুলেট করতে চাই না এখন, সেটা যেরকমই হোক না কেন। বাট আপনার যে সাজেশন সেটার জন্য ধন্যবাদ। অবশ্যই সেটা আমরা চিন্তা করে দেখবো। মেহেদি হাসান আমাদের SMS করছেন আফগান থেকে, এবং তিনি লিখছেন আই লাভ ভূত এফএম, আমাদেরকে ফুর্তি থেকে। আচ্ছা, আমি জুনায়েদ
আরিফিন সাবিল SMS করেছেন তিনি, এবং তিনি বলেছেন যে আমার কিছু প্রবলেম আছে, এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে। আমি জানি না, আমি তো এটা বলতে পারবো না, তবে আপনার নাম টাম সবকিছু দিয়ে আপনি যদি আপনার নাম, বাবার নাম, আপনার অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনি আমাকে জানান, তাহলে আমি হয়তো হেল্প নিতে পারি। তবে আমি জানি না, এগুলো আমি মানে অনুমান করেও বলতে পারি না আর কি। আশিক আমাদের SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা অসম ছিল। আজিম আমাদের লিখেছেন লাস্টে অডিওটাতে স্টোরিটা বলা হয়েছে সেটা ট্রু, আই নো দ্যাট। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি জিহাদ SMS করেছেন, এবং আজকে এপিসোডে ভয় পেলাম না, গোরান খিলগাঁও থেকে লিখেছেন। আমাদেরকে SH আবরার হাজারিবাগ থেকে লিখেছেন। আমি তাহলে নেক্সট উইকে অবশ্যই ট্রাই করবো যে আপনি যেন ভয় পান, আরও মারাত্মক ঘটনা আপনারা পাঠাবেন আশা করবো, এবং সেই ঘটনাগুলো নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আশরাফ আমাদের SMS করেছেন আমাদেরকে শিশির খুলনা থেকে। এছাড়া আমাদেরকে তৌফিক SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি রাসান বরিশাল থেকে আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি SH। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অপূর্ব। এছাড়া আমাদেরকে আশিক SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন অপু এবং পাপ্পু ময়মনসিংহ থেকে। SB বাপ্পি আমাদের SMS করেছেন। মেহেদি হাসান আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাকিব হাসান প্রান্ত সহ আরো অনেকে। যাই হোক, আপনাদের যাদের পরীক্ষা চলতে তাদেরকে আর রাত জাগাবো না, মানে তাদেরকে মানে যারা হচ্ছে HSC দিচ্ছেন, বিশেষ করে তাদেরকে বলবো যে HSC চলাকালীন সময়ে ভূত FM শুনবেন না, অবশ্যই শুনবেন না। এটা খুব আই এম সো সিরিয়াস যে এই ব্যাপারে, এবং আপনাকে বলছি যে জাস্ট এক্সাম শুরু শেষ হওয়ার পরে আপনি শোনার মতো অনেক টাইম পাবেন। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমাকে SMS করেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে, সেই পেজে আপনি সপ্তাহ জুড়ে লিখতে পারেন। আমি দেখি আপনাদের পেজের লেখাগুলো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে www.facebook.com/radio.futti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি জানাতে পারেন আপনার সমস্ত অনুভূতির কথা। এছাড়াও RJ রাসেলের টুইটারেও একটা পেজ রয়েছে, সেখানে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, এবং আপনি জানাতে পারেন যে আজকের এপিসোডটি কেমন লেগেছে আপনার কাছে, কোন ঘটনা ভালো লেগেছে, কোন ঘটনা ভালো লাগেনি, সবকিছু আপনি একদম বিস্তারিতভাবে জানাতে পারেন। আর আমাদের সবচাইতে বেশি উপকার হয় যদি আপনি ঘটনা পাঠান, এবং ঘটনা পাঠানোর জন্য আপনাকে করতে হবে, ঘটনা পাঠানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘটনাগুলো আমাদের ইমেল করে দিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofutti.fm, which is BHTTFM@radiofutti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপটি যদি সিলেক্টেড হয় তাহলে আমরা প্লে করবো, আজকে যেরকম প্লে করলাম। তো যাই হোক, আমরা আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম, ফিরে আসবো আবারও। এখনো দেখতে পাচ্ছি অনেকে SMS করেছেন। আমিনুর ফতুল্লাহ থেকে আমাদের SMS করেছেন। আশরাফ ঢাকা থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে পড়ি কালকে এক্সাম, তাও শুনছি না, এটা ঠিক না, একেবারেই ঠিক না, আমি একটু আগে নিষেধ করলাম এটাই। সোনাম আমাদের SMS করেছেন। কনা আমাদের SMS করেছেন। আমরা চাই না আসলে কোনো কারণেই ভূত FM শোনাটা আপনাদের বন্ধ হয়ে যাক, রাইট? সো আপনি এমন কিছু করবেন না যে এক্সামের সময় শুনবেন, কালকে আপনার ফ্যামিলি থেকে বলবে যে আপনি ভূত FM শুনেন না। তো এটা আমরা চাই না। তো পড়াশোনার সময় পড়াশোনাটা করবেন আর কি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ইতি SMS করেছেন আমিনুর। এছাড়া আমাদেরকে আরো অনেকে SMS করেছেন। ফুলতলা থেকে আমিনুর SMS করেছেন। এছাড়া আমাদেরকে আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে আজকে আর করে লাভ নেই, আজকে আপনি সরাসরি কিন্তু আমাদের ফেসবুক পেজে বা ইমেল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।